और একটু স্টার্ট করব। আমরা ফার্স্টেই আজকে শিখব রেডক্স রিঅ্যাকশন। সো এর মধ্যে আমরা রেডক্স রিঅ্যাকশনটা কেন স্টাডি করছি? হোয়াট ইজ রেডক্স রিঅ্যাকশন? রেডক্স রিঅ্যাকশনের আরেকটা টার্ম হচ্ছে কি, ইট ইজ অলসো কল্ড অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশন ইজ অলসো টার্মড অ্যাজ অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন। অক্সিডেশন reduction reaction. Done. Okay. So in redox reaction আমাদের দুটো টার্ম মাথায় রাখতে হতো। For example, a redox reaction is like this. Zinc, আগের দিন আমরা যে দেখেছি যদি একটা সেল রিয়াকশন এইভাবে প্রসিড করে, তো রেডক্স রিয়াকশনের মধ্যে আমরা জানতাম ধর একটা সেল রিয়াকশন এরকম প্রসিড করছে Zn+2 and it is also converting into copper. So অক্সিডেশন নাম্বার যেগুলো ফ্রি অ্যাটমস থাকে সেগুলো 0 হয়। সো জিঙ্ক ইজ কনভার্টিং ইন্টু Zn+2, সো অক্সিডেশন হচ্ছে এখানে, অ্যান্ড কপার +2 ইজ কনভার্টিং ইন্টু কপার 0। সো এখানে কি হচ্ছে, রিডাকশন হচ্ছে। যেখানে অক্সিডেশন হয় মাথায় রাখবি সেগুলো রিডিউসিং এজেন্ট হয়। আই রিপিট, যেখানে অক্সিডেশন হয় সেগুলো রিডিউসিং এজেন্ট হয়। তো এখানে আমরা অক্সিডেশন আর রিডাকশনের পার্টটা যদি খুব ইজিভাবে দেখি, হোয়াট ইজ অক্সিডেশন? অক্সিডেশন মিনস removal of electron. Removal of electron. What is reduction? Reduction means acception of electron. Acception of electron. Done. So যখনই এগুলোকে অক্সিডাইজিং এজেন্ট or oxidant or reducing agent or reductant, এগুলো কি করে আসে? অক্সিডাইজিং এজেন্ট যখনই টার্মটা ইউজ করা হয় তখন বলা হয় যে এটার অপোজিট, অক্সিডেশনের অপোজিট হয় অক্সিডাইজিং এজেন্ট। সো অক্সিডেশনের অপোজিট মানে কি, রিমুভাল অফ অক্সিজেন ছিল আমাদের অক্সিডেশন। তো অক্সিডাইজিং এজেন্ট কি হবে? অ্যাকসেপশন অফ electron. So if reduction is acception of electron, so reducing agent means removal of electron. Removal of electron. Done. So তার মানে তুই যদি একটা টার্ম মাথায় রাখিস, দ্যাট ইজ তুই যদি অনলি অক্সিডেশন মাথায় রাখিস, সেখান থেকে তুই ইজিলি অক্সিডাইজিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট, রিডাকশন সবকটা একসাথে মাথায় রাখতে পারবি। যে কোনো একটা মাথায় রাখ। যেমন ধর তুই শুধু অনলি অক্সিডেশন মাথায় রাখলি, দ্যাট মিনস তুই মাথায় রাখলি অক্সিডেশন মিনস রিমুভাল অফ অক্সিজেন। সো রিডাকশন কী হয়, তার অপোজিট হয়, দ্যাট মিনস অ্যাকসেপশন অফ ইলেকট্রন। অ্যাকসেপশন অফ ইলেকট্রন আর অক্সিডেশনে ছিল রিমুভাল অফ ইলেকট্রন। আমি এক্ষুনি বললাম অক্সিডাইজিং এজেন্ট টার্মগুলো যেই আসে তার মানে উল্টো উল্টো হয়। তো অক্সিডেশন যদি রিমুভাল অফ ইলেকট্রন হয় তাহলে অক্সিডাইজিং এজেন্ট কী হবে? অ্যাকসেপশন অফ ইলেকট্রন। রিডিউসিং এজেন্ট কী হবে? রিমুভাল অফ ইলেকট্রন। ডান। তো যেহেতু আমরা দেখছি যে সেল রিয়াকশনসগুলো মানে তৈরি হচ্ছে সেখানে অক্সিডেশন রিডাকশন ইনভলভড, বিকজ ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে। একটা ওয়ার্ডে আমি বলতে পারি যে ইলেকট্রন ট্রান্সফার হয়। ইলেকট্রন ট্রান্সফার হচ্ছে মানে ডিউ টু দ্যাট ইলেকট্রন ট্রান্সফার ওখানে কি হচ্ছে, ইলেকট্রিসিটি ফ্লো করছে, মানে কারেন্টটা ফ্লো করছে ডিউ টু দ্যাট ইলেকট্রন ট্রান্সফার, আদারওয়াইজ হতো না। তাই এখানে আমরা রেডক্স রিয়াকশনগুলো ইলেকট্রোকেমিস্ট্রির মধ্যে ইনভলভ রয়েছে, রাইট? তো এখান থেকে ফার্স্ট সিম্পল কতগুলো টার্মস আমাদের জানতে হবে। কী কী টার্ম আমাদের জানতে হবে? অক্সিডেশন রিডাকশন রেডক্সের পার্টগুলো জেনে ফেললাম। নেক্সট আপ আমাদের জানতে হবে যে মেটালিক অ্যান্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কী কী হয়। আমরা তিনটে পার্ট জানি, কন্ডাক্টর হয়, সেমি কন্ডাক্টর হয়, আরেকটা কী হয়, ইনসুলেটর হয়। তো আমরা এখানে কন্ডাক্টর নিয়ে কথা বলছি। কন্ডাক্টর কী হয়, কন্ডাক্টরের পার্টগুলোকে কন্ডাক্টরকে কতগুলো পার্টে ডিভাইড করা হয়। এটা তো করা হয়ে গেছে। সো হোয়াট ইজ মেটালাইক কন্ডাক্টর অ্যান্ড হোয়াট ইজ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর? মেটালিক কন্ডাক্টর অ্যান্ড ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। and electrolytic
conductor. Very easy. So what is metallic conductor? কন্ডাক্টর জেনারেলি টু টাইপসের হয়। আমরা আরেকটু আগে পড়লাম তিনটে পার্টে আমরা ক্লাসিফাই করতে পারি। কী কী পার্ট? কন্ডাক্টর, নন কন্ডাক্টর। একটা কন্ডাক্টর কারা হয়? জেনারেলি দ্য সাবস্টেন্সেস উইচ অ্যালাউ দ্য প্যাসেজ অফ ইলেকট্রিক কারেন্ট আর কল্ড কন্ডাক্টার্স, মানে যারা ইলেকট্রিক কারেন্টটাকে পাস করতে দেয় দোজ আর কন্ডাক্টার্স, যারা পাস করতে দেয় না দোজ আর কল্ড নন কন্ডাক্টার্স অর ইনসুলেটার্স। তো এই যে টাইপস অফ কন্ডাক্টর বলছি, তাহলে এখান থেকে আমরা দুটো পার্ট কী কী পেলাম? ওয়ান ইজ কন্ডাক্টর, অ্যানাদার ওয়ান ইজ নন কন্ডাক্টর অর ইনসুলেটর। এই যে কন্ডাক্টর পেলাম, কন্ডাক্টর ফার্দার ক্যান বি ক্লাসিফাইড ইন্টু টু পার্টস। ওয়ান ইজ মেটালিক কন্ডাক্টর, অ্যানাদার ওয়ান ইজ ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। সো what is metallic conductor? What is metallic conductor? metallic conductor জেনারেলি কারা হয়? মেটালসগুলো আমরা জানি যে ইলেকট্রিসিটি পাস করতে দেয় ওদের মধ্যে দিয়ে। এবার কোয়েশ্চেন হচ্ছে কেন? জেনারেলি মেটালিক সাবস্টেন্স যেগুলো হয় সেগুলো ওদের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে দেয় উইদাউট আন্ডারগোয়িং এনি কেমিক্যাল চেঞ্জ। যেমন ধর তোর কাছে কোনো একটা মেটাল রয়েছে, যেমন আমরা কপার ওয়্যার ইউজ করি ইলেকট্রিসিটি ফ্লো করার জন্য। তো কপার ওয়্যারের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করতে পারে, বাট কপার ওয়্যারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি পাস করে ওর কিন্তু কোনো রকমের কেমিক্যাল চেঞ্জ হয় না। এই যে মেটালস আর ওর যে অ্যালয়েসগুলো থাকে ওদের একটা লার্জ কন্ডাক্টিভিটি থাকে অ্যান্ড এগুলোকে কন্ডাক্টর বলে। সো মেটালিক কন্ডাক্টার্স আর দোজ or metallic conductors are those conductors generally these are metallic substances. These are metallic substances which allows the current to pass through it without which allows the current to pass through it without any chemical change, without any chemical change is called metallic conductor. So these are metallic conductors. Generally এগুলো metallic substances হয়। ফর এক্সাম্পল ধর কপার, কপারের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি ফ্লো করে কপারের কিন্তু কোনো কেমিক্যাল চেঞ্জেস হয় না, কপারটা ইনট্যাক্ট আগে যা ওর প্রপার্টি ছিল সেরকম থাকে, বাট ও কি করে ওর মধ্যে দিয়ে কারেন্টটা পাস করতে অ্যালাউ করে। So electricity pass through it without undergoing any chemical change. Generally metal আর ওর অ্যালয়গুলো হাইলি কন্ডাক্টিভ হয়। These are called metallic conductors. Done. এই যে মেটালিক কন্ডাক্টরগুলো থাকে, মেটালিক কন্ডাক্টরের ইলেকট্রনিক যে কন্ডাক্টেন্সগুলো থাকে ওগুলো কিছু কিছু জিনিসের উপর ডিপেন্ড করে। তো এর ডিপেন্ডেন্সটা কি? ফার্স্ট অফ অল এগুলো আমি দেখবো যে হিটের রেসপেক্টে কী হয়। দ্য নেচার অ্যান্ড দ্য স্ট্রাকচার অফ মেটালের উপর ডিপেন্ড করে। দ্য নেচার অ্যান্ড দি স্ট্রাকচার অফ মেটাল। ডান। সেকেন্ড কার উপর ডিপেন্ড করতে পারে এটা? দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন পার অ্যাটম। যার ভ্যালেন্স ইলেকট্রন যত ভালো মানে যত গ্রেটার হবে তত ইলেকট্রিসিটি বেশি পাস করতে পারবে। দ্য নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন। থার্ড ডিপেন্ডেন্স কিসের উপর হতে পারে? দ্য ডেন্সিটি অফ দ্য মেটাল। ডেন্সিটি অফ দ্য মেটাল। অ্যান্ড ফোর্থ কার উপর ডিপেন্ড করতে পারে? টেম্পারেচার। টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্সটা থেকে এমসিকিউ কাইন্ড অফ কোয়েশ্চেন আসতে পারে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
টেম্পারেচারের উপর এটা কীভাবে ডিপেন্ড করে, এটা আমরা ক্লাস 10-এর দিকেও পড়েছিলাম ফিজিক্সে, যে টেম্পারেচারের উপর মেটালিক কন্ডাক্টরের কীভাবে ডিপেন্ডেন্স করে, আর যেগুলো সেমি কন্ডাক্টর হয় সেগুলোও বা কী করে ডিপেন্ডেন্ট টেম্পারেচারের উপর। মাথায় রাখবে যত টেম্পারেচার ইনক্রিজ করব তত মেটালিক কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ডিক্রিজ করবে। সো টেম্পারেচারের সাথে কন্ডাক্টিভিটি of metallic conductor is inversely proportional with the temperature. As the temperature increases, এর রিজন কি স্যার, এগুলো আরেকটু পরে আমরা ডিসকাস করব, যে মেটালিক কন্ডাক্টরের কন্ডাক্টেন্সটা টেম্পারেচারের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। যত টেম্পারেচার ইনক্রিজ করে তত মেটালিক কন্ডাক্টরের কন্ডাক্টিভিটি ডিক্রিজ করতে থাকে। ডান। ওকে, নেক্সট আপ আসে, এটার পরে আমরা কি দেখেছি, মেটালিক কন্ডাক্টর ডান। এরপরে আমরা এরই ক্লাসিফিকেশনে আরেকটা কাইন্ড অফ কন্ডাক্টর দেখতে পাবো। এইখানে জেনারেলি কী হচ্ছিল, ইলেকট্রনগুলো ওয়ান এন্ড থেকে অ্যানাদার এন্ডে যাচ্ছিল, তার জন্য কী হচ্ছিল, মেটালিক কন্ডাক্টর কিন্তু আনচেঞ্জড ছিল। দেখ, মেটালিক কন্ডাক্টরের মেটালসগুলো কিন্তু কোনো রকমের কেমিক্যাল চেঞ্জেস আসেনি, ওর জাস্ট ইলেকট্রনগুলো ট্রান্সফার্ড হচ্ছিল একটা এন্ড থেকে আরেকটা এন্ডে। এবার এই মেটাল ছাড়াও কিছু কিছু নন মেটালসও কিন্তু এটা পার্টিসিপেট করতে পারে। সার্টেন নন মেটালস লাইক কার্বন ব্ল্যাক, গ্রাফাইট, এগুলো আমরা জানি অলরেডি। এবং কিছু অর্গানিক পলিমার্সও থাকে যারা কিনা ইলেকট্রনিক্যালি কন্ডাক্টিভিটি করতে পারে, সেগুলোকে একসাথে বলা হয় ইলেকট্রনিক কন্ডাক্টার্স। সো ইলেকট্রনিক কন্ডাক্টার্স টার্মটা আমরা কী পাচ্ছি, ইলেকট্রনিক কন্ডাক্টার্স। ইলেকট্রনিক কন্ডাক্টার্স আর দোজ কন্ডাক্টার্স যেগুলো ইলেকট্রন ট্রান্সফারের থ্রুতে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। জেনারেলি মেটালসটা করতো, আমরা জানি এটা, বাট সার্টেন নন মেটালস like graphite, carbon black, some organic compounds also, they can conduct electricity by the free electron. Can conduct electricity electronically, termed as electronic conductor. So these are electronic conductors. তো জেনারেলি ইলেকট্রনিক কন্ডাক্টার্স করা হয় যারা কিনা মেটাল ছাড়াও কিছু কিছু নন মেটালস হয়, এটা ছাড়াও অর্গানিক কিছু কম্পাউন্ডস হতে পারে যারা কিনা এই ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে ইলেকট্রনিক্যালি, দ্যাট মিনস ভায়া ট্রান্সফার অফ ইলেকট্রন, দোজ আর কল্ড ইলেকট্রনিক কন্ডাক্টার্স। ডান। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর অর ইলেকট্রোলাইটস। দেখ, মেটালিক কন্ডাক্টর কীভাবে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছিল, বাই দ্য ট্রান্সফার অফ ইলেকট্রন। বাট যখনই আমি ইলেকট্রোলাইটস টার্মটা আমাদের কাছে আসে তখন মাথায় রাখতে হবে এই সাবস্টেন্সগুলো কী করে, এরাও কিন্তু ইলেকট্রিসিটি পাস করতে দিচ্ছে ওদের মধ্যে থেকে, বিকজ ওরাও কন্ডাক্টর। তো কন্ডাক্টর মানে ইলেকট্রিসিটি পাস করতে দেবে ওদের মধ্যে থেকে। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ফার্স্ট যে মেটালিক কন্ডাক্টর দেখেছিলাম তারা কিভাবে ইলেকট্রিসিটি পাস করতে দিচ্ছিল, ভায়া ট্রান্সফার অফ ইলেকট্রন। তার জন্য ওদের কোনো কেমিক্যাল চেঞ্জেস আসছিল না। বাট এখানে কি হয়, ওরা ওদের আইদার মোল্টেন স্টেটে অর অ্যাকুয়াস সলিউশনের মধ্যে যখন নিজেরা কেমিক্যালি ডিকম্পোজ করে যাবে, দেন ওরা আয়ন্স ফর্ম করবে। তো
এখানে কিন্তু ইলেকট্রিসিটি ক্যারিড আউট বাই, এখানে ইলেকট্রিসিটি ইজ ক্যারিড আউট বাই ভায়া আয়ন্স। এখানে কিন্তু আয়ন্সের থ্রুতে ইলেকট্রিসিটি ক্যারিড আউট হয়। আগেরবার যেমন আমরা দেখেছিলাম ওখানে ইলেকট্রনের থ্রুতে ইলেকট্রিসিটি অর ক্যারিড আউট হচ্ছিল অর কন্ডাক্টিভিটি চলছিল, এখন কিন্তু এখানে কন্ডাক্টিভিটি চলতে থাকে ডিউ টু দ্য আয়ন্স। আয়ন্সগুলো এখানে ইলেকট্রিসিটিটাকে ক্যারি করে নিয়ে যায়। ডান। সো দিজ আর দ্য সাবস্টান্সেস হুইচ অ্যালাউ, these are the substances which allow the electricity to pass through it in molten state or in aqueous solution when they are chemically decomposed. When they are chemically decomposed and forms ions. Done. So এটা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, যেখানে কিনা ওরা ইলেকট্রিসিটিটা পাস করতে দেয় ভায়া আয়ন। ডান। ওকে, এর জন্য যেহেতু এরা আয়ন্সের থ্রুতে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, দ্যাট ইজ ওয়াই দিজ আর অলসো কল্ড আয়নিক কন্ডাক্টার্স। দিজ আর অলসো কল্ড আয়নিক কন্ডাক্টার্স। রিজন কি? বিকজ এখানে ইলেকট্রিসিটি পাস হচ্ছে ভায়া আয়ন, দ্যাট ইজ ওয়াই দিজ আর অলসো কল্ড আয়নিক কন্ডাক্টার্স। ডান। এখান থেকে আমরা দুটো পার্টে এটাকে ক্লাসিফাই করতে পারবো। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরকে অলসো, দিজ আর অলসো কল্ড ইলেকট্রোলাইটস। Electrolytes. So these are also called electrolytes, যারা কিনা ফর এক্সাম্পল ধর NaCl, মোল্টেন স্টেটে যদি এটা ব্রেক করে তাহলে Na+Cl-, আইদার ইন মোল্টেন স্টেট অর ইন অ্যাকোয়াস সলিউশনেও এটা Na+Cl- করে আয়ন ফর্ম করলো। যেই এটা আয়ন ফর্ম করছে, দেন কি হচ্ছে, এই আয়ন্সগুলো ইলেকট্রিসিটিটাকে কন্ডাক্ট করে নিয়ে যাচ্ছে। দ্যাট ইজ ওয়াই দিজ আর কল্ড আয়নিক কন্ডাক্টার্স অলসো। সো এরই টিপিক্যালি অপোজিট যারা হয়, দোজ আর কল্ড নন কন্ডাক্টার্স। নন কন্ডাক্টার্স কারা হয়? নন কন্ডাক্টার্স আর দোজ সাবস্টান্সেস which cannot pass the which cannot allow the electricity to pass through them. These are called non-conductors, মানে যারা আলটিমেটলি ব্রেক করছে না অ্যাকোয়াস সলিউশনে আর মোল্টেন স্টেটে। ফর এক্সাম্পল এটা কারা হতে পারে? সুগার হতে পারে, সেলুলোজ হতে পারে। এরা কি করে? ইলেকট্রিসিটি এদের মধ্যে থেকে পাস করতে দেয় না, দ্যাট ইজ ওয়াই এরা আয়নে ফর্ম করছে না। আয়ন ফর্ম করছে না মানে এরা আলটিমেটলি আয়ন যেহেতু ফর্ম করছে না, তার জন্য ওরা কি করবে? ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারছে না। ওকে, ডান। তো দিজ আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর, আর এর আগে আমরা পড়েছি মেটালিক কন্ডাক্টর। ডান। এরপরে এই যে ইলেকট্রোলাইটসগুলো আমরা পেলাম, ইলেকট্রোলাইটস ক্যান বি ফার্দার ক্লাসিফাইড ইন্টু টু পার্টস, স্ট্রং ইলেকট্রোলাইট অ্যান্ড উইক ইলেকট্রোলাইট। Electrolytes can be further classified into two part, strong electrolyte আর একটা হচ্ছে weak electrolyte। So strong electrolyte means কি হয়? Strong electrolyte মানে যারা নিজেরা কমপ্লিটলি, অলমোস্ট কমপ্লিটলি 100% ডিসোসিয়েট হয়ে গেছে। ডিসোসিয়েট হয়ে গিয়ে নাম্বার অফ আয়ন্স, অনেক গ্রেটার নাম্বার অফ আয়ন্স ফর্ম করেছে, দ্যাট ইজ ওয়াই ওরা কী হবে? ওদের কন্ডাক্টিভিটিটা অনেক গ্রেটার হবে। দ্য ইলেকট্রোলাইটস হুইচ আর অলমোস্ট কমপ্লিটলি ডিসোসিয়েটেড ইন্টু ইটস করেসপন্ডিং আয়ন্স। দ্য ইলেকট্রোলাইটস which are almost completely dissociated
into its corresponding ions are called strong electrolyte. Generally any kind of salt গুলো always কি হয়, strong electrolyte হয়। NaCl, NaOH, NaCl, NH4Cl এগুলো সব strong electrolyte, any kind of salt। তো সল্টগুলো অলওয়েজ এক্সাম্পল অফ স্ট্রং ইলেকট্রোলাইট। এটা ছাড়া কারা হতে পারে, এনি কাইন্ড অফ স্ট্রং অ্যাসিড or any kind of strong base, these are examples of strong electrolyte। তার মানে এখান থেকে আমি বলতে পারি স্ট্রং ইলেকট্রোলাইটসগুলোর আলফার ভ্যালু খুব গ্রেটার হয়। আলফা মানে কি, ডিগ্রি অফ ডিসোসিয়েশন, দ্যাট ইজ ওয়াই ওরা কমপ্লিটলি ডিসোসিয়েট হয়ে থাকে। নেক্সট আপ ইজ উইক ইলেকট্রোলাইট। তো এখান থেকে আমি একটা জিনিস জাজ করতে পারি যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ভেরি হাই হয়, আলফার ভ্যালু। নেক্সট আপ ইজ উইক ইলেকট্রোলাইট। দ্য ইলেকট্রোলাইটস which are not completely dissociated or do not ionize in the solution, do not completely ionize in the solution are called weak electrolyte. The electrolytes which do not completely ionize in the solution are called weak electrolyte। examples কি হতে পারে weak electrolyte? any kind of weak acid, weak base, এগুলো সব এক্সাম্পল অফ উইক ইলেকট্রোলাইট। যেমন উইক অ্যাসিডের এক্সাম্পল কি হতে পারে, এনি কাইন্ড অফ অর্গানিক অ্যাসিডস ধরে নে। উইক বেস NH4OH, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, any kind of organic bases, amines, these are examples of weak electrolyte। done। তো এদের ক্ষেত্রে কি হবে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন অনেক লেস হবে। এটার ক্ষেত্রে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে আমরা আগে অলরেডি এটা পড়ে এসেছি। হোয়াট ডু ইউ মিন বাই ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আরেকবার একটু বলে দিই। ডিগ্রি অফ ডিসোসিয়েশন যেটা ছিল দ্যাট ইজ আলফা। ডিগ্রি অফ ডিসোসিয়েশন ফর স্ট্রং ইলেকট্রোলাইটস আর ভেরি ভেরি হাই। সো ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে হচ্ছে গিয়ে নাম্বার অফ মলিকিউল ডিসোসিয়েটেড ইন্টু আয়ন্স ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকিউলস। নাম্বার অফ মলিকিউলস ডিসোসিয়েটেড divided by total number of molecules। এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ভ্যালু। সো এই যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ফর স্ট্রং ইলেকট্রোলাইট অলমোস্ট সবকটা মলিকিউলই ডিসোসিয়েটেড থাকে, তাই আলফার ভ্যালু অলমোস্ট ইকুয়াল টু 1 হয়। অলমোস্ট 100% হয় না, বাট অলমোস্ট ইকুয়াল টু 1 হয়। আর এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে আলফার ভ্যালুটা খুব লেস হয়। আলফার ভ্যালুটা, বাট আলফার ভ্যালু কি হয়, অলওয়েজ আলফার ভ্যালু, ভ্যালু অফ আলফা কখনোই কিন্তু গ্রেটার দ্যান 1 হতে পারে না। নেভার বি গ্রেটার দ্যান 1। ইট ক্যান বি ইকুয়াল টু 1 ইফ ইট ইজ 100% ডিসোসিয়েটেড। আর এখানে তো আলফার ভ্যালু লেস দ্যান 1 হবে অলওয়েজ ফর উইক ইলেকট্রোলাইট। গ্রেটার দ্যান 1 কখনোই পসিবল না। ডান। ইকুয়াল টু 1 হতে পারে, ম্যাক্সিমাম ভ্যালু 1 হতে পারে। ডান। এফেক্টিং দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি অফ ইলেকট্রোলাইটিক সলিউশন, কি কি ফ্যাক্টরস এফেক্ট করে? ফ্যাক্টরস এফেক্টিং দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি of electrolytic solution। ডান। কি কি ফ্যাক্টর এফেক্ট করতে পারে? ফার্স্ট ফ্যাক্টর যেটা ইলেকট্রোলাইটিক সলিউশনের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটিটাকে এফেক্ট করতে পারে, দ্যাট ইজ নেচার অফ ইলেকট্রোলাইট। আমি যে ইলেকট্রোলাইটটা ইউজ করছি সেটা নেচারের উপর ডিপেন্ড করে। তার মানেটা কি, ধর আমি স্ট্রং ইলেকট্রোলাইট ইউজ করতে পারি, ওর আমি উইক ইলেকট্রোলাইট ইউজ করতে পারি।
তো জেনারেলি এই যে কন্ডাক্টেন্স রয়েছে, কন্ডাক্টেন্সটা কিসের উপর ডিপেন্ড করবে, যেখানে আলটিমেটলি কী হচ্ছিল, যদি আমার ভ্যালেন্স ইলেকট্রন বেশি থাকে, যেটা কিনা মেটালিক কন্ডাক্টর, তাহলে বেশি বেশি লোক ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করে নিয়ে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি কন্ডাক্টেন্স বেশি হবে। ইলেকট্রোলাইটসদের মধ্যে কারা কন্ডাক্ট করে? আয়ন্স। তার মানে যদি একদম সিম্পল কথা হচ্ছে, যেখানে যত বেশি লেবার কাজ করছে বা যত লোক একসাথে ওয়ার্ক করছে, কাজটা তত তাড়াতাড়ি হবে। তো এখানে যদি আমার নাম্বার অফ আয়ন্স বেশি থাকে, তার মানে বেশি লোক ইনভলভ রয়েছে ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করে, তাহলে অবভিয়াসলি কন্ডাক্টেন্সটা ইনক্রিজ করবে। তো কন্ডাক্টেন্স প্রপোর্শনাল টু দ্য নাম্বার অফ আয়ন্স। তো যত নাম্বার অফ আয়ন্স হবে তত ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে। নাম্বার অফ আয়ন্স কাদের বেশি হয়? যারা স্ট্রং ইলেকট্রোলাইট হয় or almost 100% dissociated থাকে। So the greater number of ions in the solution, the greater the conductance. So strong electrolytes গুলো কি হয়, ওদের কন্ডাক্টেন্সটা গ্রেটার হয়, আর উইক ইলেকট্রোলাইট যেগুলো হয় সেগুলো স্মল এক্সটেন্টে ডিসোসিয়েট করে, তার জন্য উইক ইলেকট্রোলাইটগুলোর লো কন্ডাক্টেন্স হয়। তো নাম্বার অফ আয়ন্সটা তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, দ্য কন্ডাক্টেন্স of strong electrolyte is very high and the conductance of weak electrolyte is very less. Weak electrolyte গুলোর conductance very less হয় because number of ions in weak electrolyte is very very less, and strong electrolyte গুলোর কি হবে, যেহেতু নাম্বার অফ আয়ন্স গ্রেটার, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট গুলো কি হবে, কন্ডাক্টেন্স ওখানে গ্রেটার হবে বিকজ নাম্বার অফ আয়ন্সের সাথে প্রপোর্শনাল। ভেরি ইজি। নেক্সট হচ্ছে নেচার অফ দ্য সলভেন্ট অ্যান্ড ইটস ভিসকোসিটি। এই যে আমি ইলেকট্রোলাইট দিয়েছি, ফর এক্সাম্পল আমি NaCl নিয়ে কথা বলছিলাম, তো শুধু কি NaCl এর উপরে এটা ডিপেন্ড করবে? না, এটাকে আমি তার কোথায়, আমি ওই NaClটাকে আমি কোথায় দিয়েছি, মানে এটা কোন সলিউশনের মধ্যে রয়েছে, ওটার মধ্যে সলভেন্টটা কী রয়েছে তার উপর ডিপেন্ড করবে। যে যদি সলভেন্টটা বেশি পোলার হয় তাহলে NaCl ডিসোসিয়েট করবে ভালো করে, তার মানে আমি জলেও দিতে পারি, ওটাকে বেঞ্জিনেও রাখতে পারি, তার মানে অবভিয়াসলি ও সলভেন্টের নেচারের উপর ডিপেন্ড করবে। তো এখান থেকে নেচার অফ সলভেন্ট অ্যান্ড ইটস ভিসকোসিটি, এটার উপর ডিপেন্ডেন্ট। তো নেচার অফ সলভেন্টের উপর কী করে ডিপেন্ড করে, এক্ষুনি যেটা বললাম, NaClকে যদি আমি ওয়াটারে দিই তাহলে ওটা খুব কমপ্লিটলি ডিসোসিয়েট করবে, তাহলে ওর কন্ডাক্টেন্সটা গ্রেটার হবে। বাট NaClকে যদি আমি কোনো লেস পোলার সলিউশন অর নন পোলার সলিউশনে রাখি, তখন কী হবে, আলটিমেটলি নাম্বার অফ আয়ন্সটা ওখানে লেস হবে, ডিসোসিয়েশন লেস অর অলমোস্ট না ডিসোসিয়েট করতে পারে, তখন কী হবে, ওর কিন্তু কন্ডাক্টেন্সটা ডিক্রিজ করে যাবে। তো যত পোলার সলভেন্ট হবে, গ্রেটার দ্য পোলারিটি অফ দ্য সলভেন্ট, larger is the ionization and greater is the conductance. So greater the polarity of the solvent, তো এখান থেকে আমি greater the polarity of the solvent greater the ionization, and greater should be its conductance. Done. তো যার পোলারিটি যত গ্রেটার হবে সলভেন্টটার, তত আয়নাইজেশন গ্রেটার হবে, তত এর কন্ডাক্টেন্সটা গ্রেটার হবে। তো এখানে আমি জাজ করতে পারি তাহলে সলভেন্ট পোলারিটির সাথে কন্ডাক্টেন্সটা কিন্তু প্রপোর্শনাল। এবার আমি যদি ভিসকোসিটির সাথে জাজ করি, এবার একটা কথা ভেবে দেখ, সলভেন্ট যত বেশি পোলার হচ্ছে তত এখানে নাম্বার অফ আয়ন্সটা বেশি হচ্ছে, বেশি আয়ন্স রয়েছে। ডান, ভেরি ইজি। নাও দ্য কোয়েশ্চেন ইজ, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করার জন্য আমাকে
টুয়ার্ডস ক্যাথোড থেকে অ্যানোডের দিকে মুভ করতে হবে, তো বাইরে থেকে এক্সটার্নালি আমি এটাকে কানেক্ট করে রেখেছি, কারেক্ট, বাট এটাকে কি করতে হবে, টুয়ার্ডস ক্যাথোড টু অ্যানোড তো মুভ করতে হবে, মানে ইলেকট্রনগুলো অ্যানোড টু ক্যাথোডের ডিরেকশনে যেতে হবে, তার ফলে কারেন্টটা ফ্লো করবে ফ্রম ক্যাথোড টু অ্যানোড ডিরেকশন। নাও দ্য কোয়েশ্চেন ইজ তার মানে কি, আলটিমেটলি ইলেকট্রনগুলোকে তো মুভ করতে হবে, আর এখানে যেটা রয়েছে আয়নগুলোকে তো মুভ করতে হবে। তো আয়ন যদি মুভ করতে হয় তার মানে আয়নের মুভমেন্ট মানে কি, মোবিলিটি কথাটা আসছে। এবার ভাব তাহলে সলভেন্টের ভিসকোসিটি মানে কি, ভিসকোসিটির সাথে কীভাবে ডিপেন্ডেন্ট, যেখানে ভিসকোসিটি গ্রেটার তাহলে সেখানে ওদের মুভমেন্টও ডিক্রিজ করে যাবে। যদি বেশি বেশি ভিসকোসিটি হয় তাহলে ওর মধ্যে থেকে আয়নগুলো মুভ করাটা, যেহেতু হাইলি ভিসকোসিটি যত বেশি হবে তত মুভমেন্টটা ওদের ডিক্রিজ করে যাবে, তাহলে ভিসকোসিটির সাথে কিন্তু এটা ইনভার্সলি প্রপোর্শনাল, ভিসকোসিটির সাথে কন্ডাক্টেন্স ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে যে সলভেন্টের ভিসকোসিটি যত গ্রেটার হবে তার কন্ডাক্টেন্স ওখানে তত লেস হবে। তো হায়ার দ্য ভিসকোসিটি অফ এ সলভেন্ট, লেসার দ্য কন্ডাক্টেন্স। ক্লিয়ার এতটুকু? ভেরি ইজি, ডান। তো নেচার অফ সলভেন্ট দেখে নিলাম। নেক্সট আপ ইজ আমাদের আসে হচ্ছে গিয়ে সাইজ অফ দ্য আয়ন্স প্রডিউসড অ্যান্ড দেয়ার সলভেশন। সাইজ অফ দ্য আয়ন প্রডিউসড and their solvation. যে আয়নগুলো প্রডিউসড হচ্ছে সে আয়নের সাইজের উপর কিভাবে ডিপেন্ডেন্ট, আর সেটা সলভেশনের উপর কি করে ডিপেন্ডেন্ট। আয়নগুলো যদি স্ট্রংলি সলভেটেড থাকে তাহলে ওদের এফেক্টিভ সাইজটা ইনক্রিজ করে, অ্যান্ড তাহলে কি হয়, ওদের কন্ডাক্টেন্স ডিক্রিজ করে। আবার সেম ওই মুভমেন্ট আর মোবিলিটির কথাটা আসছে। যদি একটা স্মলার আয়ন হয় তাহলে ওর মুভমেন্টটা গ্রেটার হবে, যদি একটা বাল্কিয়ার আয়ন হয় তাহলে ওর মুভমেন্টটা লেস হবে। এবার ভাব, আমরা যখনই কোনো আয়নকে সলিউশনের মধ্যে দিই, ধর সোডিয়াম কোনো একটা ক্যাটায়ন রয়েছে, ওটাকে যখনই আমি কোনো সলিউশনের মধ্যে দেবো, মানে সলভেশনের জন্য দেবো, আমি জলে দিলাম, সঙ্গে সঙ্গে কী হয়, এই ক্যাটায়নের চারদিকে OH মাইনাসগুলো এসে ওকে অ্যাট্রাক্ট করে নেবে। তাহলে যেখানে সলভেশনটা গ্রেটার সেখানে কি হবে, সেখানে এই যে নেগেটিভ আয়ন্সগুলো রয়েছে মানে OH মাইনাসটা ওকে হাইলি অ্যাট্রাক্ট করে রেখে দেবে। তার মানে ওই আয়ন্সটার সাইজটা ইনক্রিজ করে যাচ্ছে না, সাইজ যত ইনক্রিজ করছে তত ওর মোবিলিটি কী করবে, ডিক্রিজ করে যাবে। তার মানে এখান থেকে আমি ইজিলি বলতে পারি যে সলভেশন যত ইনক্রিজ করছে আয়নের মোবিলিটি তত ডিক্রিজ করছে, আয়নের মোবিলিটি যত ডিক্রিজ করবে অবভিয়াসলি ওর কন্ডাক্টেন্স ডিক্রিজ করবে। তো এখান থেকে আমরা ডিরেক্টলি বলতে পারি if the ions are strongly solvated effective size will increase, তাহলে সলভেশন ডিক্রিজেস দ্য কন্ডাক্টিভিটি আর কন্ডাক্টেন্স, সলভেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, সলভেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল কন্ডাক্টেন্স। সো হায়ার দ্য সলভেশন greater will be its size, greater will be the size of the ions. So conductance decreases, so conductance টা কি করে, ডিক্রিজ করে যায়। যতটা হায়ার হয় ওখানে কন্ডাক্টিভ, হায়ার দ্য সলভেশন গ্রেটার ইজ দ্য সাইজ অফ দ্য আয়ন্স, দ্যাট ইজ ওয়াই কন্ডাক্টেন্স ডিক্রিজ করে যায়। এটা ছিল আমাদের থার্ড ক্রাইটেরিয়া। নেক্সট আপ ইজ কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইটিক সলিউশনের উপর ডিপেন্ড করে, এটা দেখব। ফোর্থ এটা ডিপেন্ড করে কনসেন্ট্রেশন অফ দ্য ইলেকট্রোলাইটিক সলিউশন, concentration of the electrolytic solution. Electrolytic solution. How it depends upon the concentration of the electrolytic solution? যত কনসেন্ট্রেশন দেখ ইলেকট্রোলাইটিক সলিউশন যেটা থাকবে ওর কনসেন্ট্রেশনটা যত ইনক্রিজ করবে তত কি হয়, ওর কন্ডাক্টেন্সটা ডিক্রিজ করে যায়। কনসেন্ট্রেশনের সাথে এটা কিন্তু ডিক্রিজ করে যায় আলটিমেটলি, বিকজ যত উইক ইলেকট্রোলাইট হয় তার আয়োনাইজেশন তো লেস থাকে,
আর যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাহলে কি হয়, আর একটু পরে আমরা দেখব যে কনসেন্ট্রেশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল কন্ডাক্টেন্স। তার রিজন কি, যদি স্ট্রং ইলেকট্রোলাইট থাকে তাহলে নাম্বার অফ আয়ন্স কি হচ্ছে, ফর স্ট্রং ইলেকট্রোলাইট নাম্বার অফ আয়ন্স আর গ্রেটার, অ্যাজ দ্য নাম্বার অফ আয়ন্স আর গ্রেটার, সো কি হয়। আর যদি উইক ইলেকট্রোলাইট নিই, উইক ইলেকট্রোলাইটের কি হয়, নাম্বার অফ আয়ন্স আর লেস। এবার স্ট্রং ইলেকট্রোলাইটের ফ্যাক্টরটা কি করে, স্ট্রং ইলেকট্রোলাইটের তো নাম্বার অফ আয়ন্স আর গ্রেটার, যদি নাম্বার অফ আয়ন স্ট্রং ইলেকট্রোলাইটে গ্রেটার হয় তাহলে এখান থেকে দেখে মনে হতে পারে যদি আমার কনসেন্ট্রেশন ইনক্রিজ করে তো নাম্বার অফ আয়ন্স তো ইনক্রিজ করবে স্যার, তাহলে তো ইনক্রিজ করার কথা কন্ডাক্টিভিটি। বাট না, যত এখানে আমাদের কনসেন্ট্রেশন যত ইনক্রিজ করছে তত আলটিমেটলি দেখ এই যে স্ট্রং ইলেকট্রোলাইট, ফর এক্সাম্পল NaCl নিয়েছিলাম আমি, NaCl যেটা নিয়েছিলাম ওটা ডিসোসিয়েট করে Na+Cl- প্রডিউস করেছিল। তো NaClটা যখন পাশাপাশি রয়েছে, এরকম ক্যাটায়ন আর অ্যানায়নগুলো যখন পাশে রয়েছে তো ওদের মধ্যে একটা অ্যাট্রাকশন রয়েছে। এই যে অ্যাট্রাকশনটা রয়েছে, এই অ্যাট্রাকশনের থ্রুতে আমাদের কি করতে হবে, আলটিমেটলি আয়নটাকে তো এখান থেকে এদিকে মুভ করতে হবে। আয়নের মোবিলিটি যত ইনক্রিজ করবে, আয়নটা তো মুভ করে তবে না ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে, যদি ও মুভ না করতে পারে তাহলে তো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না। সো আলটিমেটলি কি হয়, যত কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে তত কি হয়, ওদের মধ্যে এই যে স্ট্রং ইলেকট্রোলাইটগুলো ছিল ওদের মধ্যে ইন্টার আয়নিক যে অ্যাট্রাকশনটা ছিল, দিজ আর কল্ড ইন্টার আয়নিক অ্যাট্রাকশন। সো ইন্টার আয়নিক অ্যাট্রাকশন ইনক্রিজেস। তো যদি ওরা নিজেরাই অ্যাট্রাক্ট করে থাকে তাহলে এরা আর ইলেকট্রিসিটি কন্ডাক্ট করবে কী করে, ওরা তো নিজেরাই অ্যাট্রাক্টেড রয়েছে, তো এমনিতেই সাইজ ইনক্রিজ করে যাচ্ছে যদি অ্যাট্রাক্ট করে থাকে। তো ওরা ওর জন্য যে ডিউ টু দ্যাট অ্যাট্রাকশন ওরা কী করছে, ওরা ইলেকট্রিসিটিটা কন্ডাক্ট করার জন্য নিজেরা ফ্লো করছে না। তার জন্য কী হচ্ছে, যত তোর ডেন্সিটি ইনক্রিজ করছে, ডেন্সিটি না কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে, তত কন্ডাক্টেন্স ডিক্রিজ করছে ফর স্ট্রং ইলেকট্রোলাইট। এবার যদি যাই উইক ইলেকট্রোলাইটে, তো উইক ইলেকট্রোলাইটে এমনিতেই ছিল নাম্বার অফ আয়ন্স লেস। এবার যখনই আমি কনসেন্ট্রেশন ওটার ইনক্রিজ করছি তখন কি করছে, উইক ইলেকট্রোলাইটের জন্য যখনই আমরা জানি যে ফর উইক ইলেকট্রোলাইট আমরা আগে একটা রুল পড়েছিলাম। কি রুল পড়েছিলাম, আমরা একটা রুল পড়েছিলাম আলফা প্রপোর্শনাল টু √1/c। কনসেন্ট্রেশনের সাথে কিন্তু ডিসোসিয়েশন কনস্ট্যান্ট যেটা আছে ইনভার্সলি প্রপোর্শনাল। সো দ্যাট মিনস কে উইক ইলেকট্রোলাইট যেগুলো রয়েছে সেগুলো ডিসোসিয়েশন ফর উইক ইলেকট্রোলাইট increases with dilution. যত ডাইলিউট হচ্ছে তত উইক ইলেকট্রোলাইটের কি হচ্ছে, ডিসোসিয়েশনটা ইনক্রিজ করছে। তো যদি ডাইলিউট হয় তাহলে ডিসোসিয়েশন যদি ইনক্রিজ করে তাহলে নাম্বার অফ আয়ন ইনক্রিজ করবে। তো তার মানে যত ওর কনসেন্ট্রেশনটা ডিক্রিজ করছে তত নাম্বার অফ আয়ন ইনক্রিজ করছে, তত কি হচ্ছে ওর কন্ডাক্টেন্সটা ইনক্রিজ করছে। তার জন্য কনসেন্ট্রেশন যদি আমি এখানে বাড়িয়ে দিই উইক ইলেকট্রোলাইটের জন্য, তখন কি হচ্ছে, কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে মানে কি হচ্ছে, ওর ডিসোসিয়েশনটা ডিক্রিজ করছে, ডিসোসিয়েশন ডিক্রিজ করছে মানে নাম্বার অফ আয়ন ডিক্রিজেস। দ্যাট ইজ ওয়াই এখানেও কিন্তু আলটিমেটলি কনসেন্ট্রেশনের সাথে সাথে ওর কন্ডাক্টেন্সটা ডিক্রিজ করছে। ডান। তো দুটো ক্ষেত্রেই কন্ডাক্টেন্স ডিক্রিজ করে, বাট দুটোর রিজনটা ডিফারেন্ট হয়। লাস্ট পয়েন্ট কিসের উপর ডিপেন্ড করে, টেম্পারেচারের উপর ডিপেন্ড করে। এটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। টেম্পারেচারের উপর কী করে ডিপেন্ডেন্ট করে, ইনক্রিজ ইন টেম্পারেচার কন্ডাক্টিভিটি অফ অ্যান ইলেকট্রোলাইট ইনক্রিজেস। টেম্পারেচারের সাথে কন্ডাক্টেন্স প্রপোর্শনাল। তার রিজন কি, অ্যাজ দ্য টেম্পারেচার ইনক্রিজেস, তোর কাছে যদি NaCl থাকে, NaCl যেভাবে ডিসোসিয়েট করছিল Na+Cl-এ, যদি আমি এটা টেম্পারেচার ইনক্রিজ করে দিই তাহলে কী হবে, ডিসোসিয়েশন আরও ইনক্রিজ করবে। অ্যাজ দ্য ডিসোসিয়েশন ইনক্রিজেস
অ্যাজ দ্য ডিসোসিয়েশন ইনক্রিজেস, সো কন্ডাক্টেন্স অবভিয়াসলি ইনক্রিজ করবে উইথ দ্য ডিসোসিয়েশন। দ্যাট ইজ ওয়াই আলটিমেটলি কি হয়, যত আমি টেম্পারেচার ইনক্রিজ করবো তো ডিসোসিয়েশন তো ইনক্রিজ করছে। ডিসোসিয়েশন ইনক্রিজ করছে মানে নাম্বার অফ আয়ন্স ইনক্রিজ করবে, যেই নাম্বার অফ আয়ন ইনক্রিজ করবে তবে আমাদের কন্ডাক্টেন্সটা ইনক্রিজ করে যাবে। ডান। এটা কন্ডাক্টেন্স ওরিয়েন্টেড আমরা ফিজিক্সে পড়ে এসেছিলাম অলরেডি। তো এখানে আমরা ইলেকট্রোলাইটিক কন্ডাকশনটা পড়বো একটুখানি, ওই পার্টগুলোই রয়েছে, ভেরি ইজি। এখান থেকে কি কি কোয়েশ্চেন আসে আমাদের সেগুলো আমি বলতে থাকবো। ইলেকট্রোলাইটিক কন্ডাকশনে, ইলেকট্রোলাইটিক কন্ডাকশনের মধ্যে ফার্স্টে আমরা যেটা জানতাম যে যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, এটার মধ্যে আমরা ফার্স্টেই পড়েছিলাম ওহমস ল। ওহমস ল আমাদের কি বলতো, ভি প্রপোর্শনাল টু আই। ভোল্টেজটা কিসের সাথে প্রপোর্শনাল, ভোল্টেজটা অলওয়েজ প্রপোর্শনাল এই পোটেনশিয়াল ডিফারেন্সের সাথে। এখানে আইটা প্রপোর্শনাল, আই মানে হচ্ছে যে কারেন্টটা ফ্লো করে। তো সেখান থেকে আমরা জানতাম যে ভি ইজ ইকাল টু আই আর আসতো, রেজিস্ট্যান্সটা যেটা আসতো এখানকার একটা প্রপোর্শনাল সিম্বল তুলে দিলে এখানে আমাদের ইকুয়াল টু আসতো, ইকুয়াল টুর জন্য আর যে কনস্ট্যান্টটা আসতো সেটাকে আমরা বলতাম রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটা এখানে কি মিন করতো, রেজিস্ট্যান্সটা জেনারেলি মিন করে যে কোনো একটা জায়গার থেকে যখন ধর কারেন্ট যাচ্ছে, রেজিস্ট্যান্সটা অনেকটা ফ্রিকশনের মতো। কেন ফ্রিকশনের মতো স্যার, বিকজ এখানে ধর এই যে ওয়্যারটা রয়েছে, ধর এর মধ্যে থেকে কারেন্টটা ফ্লো করছে। তো প্রত্যেকটা কারেন্ট মানে এখান থেকে যখন কারেন্ট ফ্লো করে প্রত্যেকটা ওয়্যারের একটা সার্টেন অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স থাকে। তার মানে কি ওই কারেন্টটা ফ্লো করাকে ও বাধা দেয়, যেই ও ওই এগেনস্টে বাধাটা সৃষ্টি করে, তার মানে যার রেজিস্ট্যান্স যত গ্রেটার হবে তার মানে ও কারেন্টটাকে তত ফ্লো করতে দিচ্ছে না, রাইট। তাই রেজিস্ট্যান্সটাকে এখানে আমি ডিফাইন করতে পারি কিসে, দ্য স্ট্রেংথ অফ কারেন্ট ফ্লোয়িং থ্রু অ্যান কন্ডাক্টর, এটা ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য পোটেনশিয়াল ডিফারেন্স, কারেক্ট। রেজিস্ট্যান্সটা হচ্ছে গিয়ে এই অপোজিং পোটেনশিয়াল, অপোজিং ফোর্সটা যেটা ক্রিয়েট করলে ওর ওই ইলেকট্রিক্যাল ফ্লোটাকে বাধা সৃষ্টি করছে, সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলতে পারি। এই যে রেজিস্ট্যান্স বললাম, তাহলে এটা কি বলতে পারি, ইট ইজ দ্য মেজার of the obstruction to flow of current. It measures the obstruction to the flow of current. It measures the obstruction to flow of current. এটা কিসের উপর ডিপেন্ড করে, resistance depends upon two things, L by A, R proportional to L by A. It depends upon the length অফ দ্যাট ওয়্যার। যদি এর লেন্থটা গ্রেটার হয় এর সাথে প্রপোর্শনাল, এর লেন্থ যত গ্রেটার হতো তো রেজিস্ট্যান্স তত গ্রেটার হতো। আরেকটা কি, ক্রস সেকশনের উপর ডিপেন্ড করতো। এই যে ওয়্যারটা রয়েছে, একটা আমি এরকম ওয়্যার নিলাম যার ক্রস সেকশন এতটা বেশি, সেম লেন্থের আমি আরেকটা ওয়্যার নিয়েছি যার ক্রস সেকশন খুব কম, ক্রস সেকশন হচ্ছে এই যে এই পার্টগুলো। তো এর সাথে ইনভার্সলি প্রপোর্শনাল, তার মানে কার রেজিস্ট্যান্স গ্রেটার হবে, এখানে এটা রেজিস্ট্যান্স গ্রেটার হবে, 2 গ্রেটার দ্যান 1, এটা 2 এটা 1। এখানে কার রেজিস্ট্যান্স গ্রেটার, 2 গ্রেটার দ্যান 1। এখানেও লেন্থের সাথে ডিরেক্টলি প্রপোর্শনাল, ক্রস সেকশনের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ডান। তো এখান থেকে আমরা কি কি জানলাম, রেজিস্ট্যান্স জানলাম আপাতত। রেজিস্ট্যান্সের ইউনিট জানতে হয়, ইউনিটটা আমাদের হয়ে গেল ওহম। রেজিস্ট্যান্সের ইউনিট হয়ে যায় ওহম। এখান থেকে এই ফিজিক্সে এই পার্টগুলো থেকে আমাদের কোয়েশ্চেন কি আসবে, ম্যাথস আসবে, ম্যাথস টুকটাক দিতে পারে। এটা ছাড়াও ম্যাথস দেওয়ার আরও অনেক ইম্পর্ট্যান্ট জায়গা রয়েছে এখানে। সো জেনারেলি এখান থেকে ম্যাথস দেয় না অতটা, এখান থেকে দেয় কি বলতো, ইউনিট দেয়। ইউনিট এখানকার একটা খুব স্পেসিফিক কোয়েশ্চেন, যে কোনো একটা ইউনিট দিয়ে দেয়। তো এই যে রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে যদি আমরা উল্টে দিই তাহলে আলটিমেটলি কী পাই, রেজিস্ট্যান্সকে উল্টে দিলে আমরা এখানে পাই হচ্ছে রেজিস্টিভিটি। রেজিস্টিভিটি ভুল বললাম। এরপরে আমরা এই রেজিস্ট্যান্স থেকে আরেকটা পার্ট আসে স্পেসিফিক রেজিস্ট্যান্স, সিকোয়েন্স ওয়াইজ যায় রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স। এই পার্টটা কি মিন করে, রেজিস্টিভিটি অর স্পেসিফিক রেজিস্ট্যান্স মানে হচ্ছে আর প্রপোর্শনাল টু এল বাই এ ছিল, তো এখান থেকে যদি প্রপোর্শনাল সিম্বলটা তুলি তাহলে আর ইজ ইকাল টু রো ইন্টু এল বাই এ। এই যে রোটা পেলি, দিস ইজ কল্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্স
এটার ইউনিট কি হবে স্পেসিফিক রেজিস্ট্যান্সের। এখান থেকে আমি রো এর ভ্যালুটা কি পেতে পারি, রো এর ভ্যালু এখান থেকে আসে আর ইন্টু এ বাই এল। তো যদি সিজিএস ইউনিটে ভ্যালু ক্যালকুলেট করি তাহলে কি দাঁড়ায়, ওহম ক্রস সেকশনের ইউনিট কি আসে সেন্টিমিটার স্কোয়ার ডিভাইডেড বাই সেন্টিমিটার, তাহলে ওহম সেমি। আর যদি এসআই ইউনিটে নিয়ে আসে তাহলে ওহম মিটার। এখান থেকে ইজিলি নিজেরাই ক্যালকুলেট করতে পারবি। ডান, স্পেসিফিক রেজিস্ট্যান্স। এবার এখান থেকে যেটা আসে, যদি আমি রেজিস্ট্যান্সকে উল্টে দিই তাহলে আমি এখান থেকে কি পাবো, রেজিস্ট্যান্সকে উল্টে দিলে আমি পাবো কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্স ইট ইজ ইন্ডিকেটেড অ্যাজ ক্যাপিটাল জি, জি ইজ ইকাল টু 1/r। রেজিস্ট্যান্সকে উল্টে দিলে আমি কন্ডাক্টেন্স পাই, তাহলে এর ইউনিট কি হবে, রেজিস্ট্যান্সের যা ইউনিট ছিল তার ইনভার্স, তাহলে এটা হয়ে যায় 1/ওহম অর ওহম ইনভার্স। এবার এই স্পেসিফিক কন্ডাক্টেন্স যেটা রয়েছে তাকে উল্টে দিলে আমি আবার পাবো কন্ডাক্টিভিটি। স্পেসিফিক রেজিস্ট্যান্সকে উল্টে দিলে আমি পাবো কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটিটা কাপ্পা দিয়ে ইন্ডিকেট করে, স্মল কে এর মতো দেখতে হয়। কাপ্পা ইজ ইকাল টু 1/রো। ইউনিট কি হবে এটার, স্পেসিফিক রেজিস্ট্যান্সের যে ইউনিট ছিল ওহম সেমি, তাহলে এটার ইউনিট হবে ওহম ইনভার্স সেমি ইনভার্স সেন্টিমিটার ইনভার্স অর ওহম ইনভার্স মিটার ইনভার্স। এবার এই যে ওহম ইনভার্স এটাকে MHO মো বলা হয়, তাহলে এটা দাঁড়ায় মো সেন্টিমিটার ইনভার্স অর মো মিটার ইনভার্স, এটাও হতে পারে। ডান, ছোট হাতের কে তো? হ্যাঁ ওটা ছোট হাতের কে, স্মল কে, ওটা কাপ্পা বলে। ডান। এটা এসআই ইউনিটে ওটাকে কি বলে, এসআই ইউনিটে ওটা সিমেন্স হয়ে যায়। এসআই সিস্টেমে কন্ডাক্টেন্সের যে ইউনিটটা সেটাকে সিমেন্স বলে, ওহম ইনভার্সটাকে অনেক সময় সিমেন্সও বলা হয়, মো অর সিমেন্স বলে। ওহম ইনভার্সটাকে এটাকে সিমেন্সও বলে অর ইন্ডিকেটেড বাই এস, তাহলে এটা সিমেন্স সেন্টিমিটার ইনভার্স পাবি, সিমেন্স মিটার ইনভার্স পাবি। ডান। তাহলে কন্ডাক্টিভিটির এই পার্টটা আমরা স্টাডি করে ফেললাম, এটা আগেও পড়েছিস। এখান থেকে জাস্ট ওই পার্টগুলো দেবে, মানে এইটুকু জায়গা থেকে স্পেসিফিক্যালি আমাদের ওই ইউনিটসগুলো দেয়, আর কিচ্ছু নয় বোর্ড এক্সামের জন্য অ্যাটলিস্ট। এরপরে যে পার্টটা রয়েছে মোলার কন্ডাক্টিভিটি আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, এই দুটো থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। molar conductivity or molar conductance, molar conductivity or molar conductance. So what is molar conductivity or what is molar conductance? Very very easy. আমাদের যে ইলেকট্রোলাইট আমরা যে সেটআপটা নিতাম, এরকম টাইপের যে সেটআপ নিতাম, তো সেই সেটআপটার মধ্যে আমরা মেটাল রডগুলো প্লেস করতাম এইভাবে, তার মধ্যে ইলেকট্রোলাইটসগুলো দেওয়া থাকতো। তো এখানে বলা হচ্ছে এই যে আমি ইলেকট্রোলাইটটা নিচ্ছি, এই ইলেকট্রোলাইট ধর ফর এক্সাম্পল আমরা আগের দিন যে এক্সাম্পল নিয়েছিলাম জিঙ্ক রড নিয়েছিলাম, কপার রড, এখানে ডাইলিউট H2SO4 ছিল, অ্যাকোয়া সলিউশন। তো যে আমি ইলেকট্রোলাইটটা এখানে ইউজ করছি সেটা যদি 1 মোল ইলেকট্রোলাইট আমি নিই, আমি ধর NaCl এর অ্যাকোয়া সলিউশন এখানে নিচ্ছি, তার মানে আমি যদি এর মধ্যে 1 মোল NaCl এর অ্যাকোয়া সলিউশন নিই, 1 মোল NaCl এর অ্যাকোয়া সলিউশন নিচ্ছি আমি, অ্যান্ড এই যে ইলেকট্রোডগুলো রয়েছে এই ইলেকট্রোডগুলোকে যদি আমি 1 সেন্টিমিটার ডিস্টেন্সে প্লেস করি, দেন কি হবে, ওর যে কন্ডাক্টিভিটিটা পাবো দ্যাট ইজ কল্ড মোলার কন্ডাক্টিভিটি। তো এর মধ্যে যদি আমি 1 মোল সলিউশন, 1 মোল ধর NaCl নিয়েছি, 1 মোল NaClটাকে আমি অ্যাকোয়া সলিউশনে দিলাম, সেই 1 মোল সলিউশনটাকে দেওয়ার পরে অ্যান্ড ওর যে ইলেকট্রোডগুলো রয়েছে সেগুলোকে যদি আমি 1 সেন্টিমিটার ডিস্টেন্সে প্লেস করি অ্যান্ড ওর মধ্যে যদি আমি এদের ক্রস সেকশনগুলো যদি 1 স্কোয়ার সেন্টিমিটার হয়, তখন সেটা যে কন্ডাক্টেন্সটা হবে সেটা হচ্ছে ওর মোলার কন্ডাক্টিভিটি। 1 মোল নিলে তুই মোলার কন্ডাক্টিভিটি পাবি। তো এই মোলার কন্ডাক্টিভিটি ইজ ইন্ডিকেটেড অ্যাজ বিগ ল্যামডা।
এগুলো হচ্ছে বিগ ল্যামডা। এটা কি করে পাই আমরা? বিগ ল্যামডা ইজ ইকাল টু কাপ্পা বাই সি, কাপ্পা বাই এটা সি হয়ে যায়। কাপ্পা মানে আমাদের স্পেসিফিক কন্ডাক্টেন্স ছিল, এখানে সিটা হচ্ছে গিয়ে মোলারিটি। যখন এই সিটাকে তুই মোলারিটিতে নিবি তখন মোলস পার লিটার বোঝাবে। যখন এই সিটাকে আলটিমেটলি তুই মোলারিটিতে নিবি তার মানে ল্যামডা এম ইজ ইকাল টু তোর কাছে ফর্মুলা চলে আসবে কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই সি। সো দ্যাট ইজ দ্য ফর্মুলা অফ এটা। এই সিটা হচ্ছে মোলারিটি, কনসেন্ট্রেশনটা ইন মোলারিটিতে। তো ল্যামডা এম ইজ ইকাল টু কাপ্পা ইন্টু 1000 বাই সি। আর অনেক বইতে দেখবি কাপ্পা ইন্টু 1000 বাই এম লেখা থাকে, একই জিনিস। ডান এটা। ওকে, ইউনিটস অফ মোলার কন্ডাক্টিভিটি, এটা মাথায় রাখতে হবে। ইউনিটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখান থেকে ইউনিটস যেটা আসে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স, সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার মোল ইনভার্স। ডান। ওকে, আর এসআইতে নিলে সিমেন্স মিটার স্কোয়ার মোল ইনভার্স, এসআইতে আর সিজিএসে। ডান। এরপরে আমাদের জানতে হবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সটা কী জিনিস। হোয়াট ইজ ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স? তো মোলার কন্ডাক্টেন্স আমরা জেনে ফেললাম। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স, what is equivalent conductance? Very very easy. It is defined as the conducting power of all the ions produced by dissolving 1 gram equivalent of an electrolyte in the solution. আগের বার আমি 1 mole electrolyte নিয়েছিলাম, এবার জাস্ট সেম কন্ডিশন রাখছি আমি। এবার এখন যে আমি ইলেকট্রোলাইটটা ইউজ করছি, এই ইলেকট্রোলাইটটা আমি যেটা ইউজ করছি এটা হচ্ছে 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট আমি এখানে ইউজ করছি। তো যদি আমি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট ইলেকট্রোলাইট ইউজ করি তবে এর যার কন্ডাক্টেন্সটা আমি পাবো দ্যাট ইজ কল্ড ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। সেম জিনিস, আগের বার 1 মোল নিয়েছিলাম NaCl, এখন যদি আমি 1 গ্রাম ইকুইভ্যালেন্ট নিই তখন সেটা আমার কাছে হয়ে যাবে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স। ওকে, সো আগের বার এখানে সিটা যেটা ছিল সেটা ছিল মোলারিটি। এখন যে আমরা ফর্মুলাটা পাবো, এখানে আমি ফর্মুলাটা পাবো হচ্ছে দিস ইজ ল্যামডা এম মোলার কন্ডাক্টিভিটির জন্য, এটা বিগ ল্যামডা। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইজ ইকুয়াল টু কাপ্পা ইন্টু 1000 বাই সি। আগের বার সি যেটা ছিল সেটা হচ্ছে মোলারিটির জন্য, এখন সি যেটা হচ্ছে সেটা হচ্ছে তোর গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েটটা ইন্ট্রোডিউস করছে ইকুইভ্যালেন্ট ওয়েটটার জন্য। এটা আগের বারে সিটা ছিল মোলারিটি, ওর জন্য এখানে তুই এম দিয়েও এটাকে ইন্ডিকেট করতে পারতি, আর এখন এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট ওয়েট। তার মানে এখন এটা ইন্ডিকেট করে নর্মালিটি। এটাকে তুই এইভাবে মাথায় রাখবি, কাপ্পা ইন্টু 1000 বাই এন। আর এটার জন্য স্পেসিফিক্যালি তুই মাথায় রাখবি ল্যামডা এম ইজ ইকাল টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। এম ফর মোলারিটি অ্যান্ড এন ফর এটা নর্মালিটি। কেন? বিকজ নর্মালিটিতেই তো আমাদের গ্রাম ইকুইভ্যালেন্ট ওয়েট নিয়ে কাজ হতো, তো এখানে কনসেন্ট্রেশনটা তো নর্মালিটিতে ইন্ডিকেট করছে তার জন্য। ওকে, এই পার্টটা ডান। এখান থেকে আমাদের ইউনিটসগুলো জানতে হবে। এর ইউনিটস হচ্ছে সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার, আর গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার রয়েছে, এটা গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। হ্যাঁ, এটা ক্যাপিটাল এন নর্মালিটি, আর এটা মোলারিটির জন্য ক্যাপিটাল এম। ডান এটা। এরপরে আমাদের একটা নতুন টার্ম আমরা জানবো, সেল কনস্ট্যান্ট। হোয়াট ইজ সেল কনস্ট্যান্ট? ভেরি ভেরি ইজি। সেল কনস্ট্যান্ট কোনটাকে বলে বলতো? ওই যে রো ইজ ইকাল টু আমরা কি পেয়েছিলাম, আর ইজ ইকাল টু পেয়েছিলাম আমরা রো ইন্টু এল বাই এ।
ওই এল বাই এ যে পার্টটা, এল বাই এটাকে বলে সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট পার্টটা হচ্ছে এল বাই এ। ডান। সেল কনস্ট্যান্টের সাথে আমাদের কন্ডাক্টিভিটির একটা রিলেশন মাথায় রাখতে হবে। মাথায় রাখবি কাপ্পা ইজ ইকাল টু জি ইন্টু সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্টটাকে কাপ্পা ইজ ইকাল টু জি ইন্টু সেল কনস্ট্যান্ট। তার মানে স্পেসিফিক কন্ডাক্টিভিটি ইজ ইকাল টু কন্ডাক্টেন্স into cell constant. So specific conductance যেটা ছিল, specific conductance is equal to conductance into cell constant. তো এখান থেকে আমরা বলতে পারি কন্ডাক্টিভিটি ইজ ইকাল টু কন্ডাক্টেন্স ইন্টু সেল কনস্ট্যান্ট। ডান। এটা মাথায় রাখতে হবে আমাদের। ওকে, আরেকটা জিনিস মাথায় রাখবি, যে ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা নট এম, এটা কিন্তু অলওয়েজ ইকুয়াল টু আমাদের যে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ছিল সেই ডিগ্রি অফ ডিসোসিয়েশন। আচ্ছা, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মোলার কন্ডাক্টিভিটির সাথে আমাদের স্পেসিফিক কন্ডাক্টিভিটির একটা রিলেশন হয়। রিলেশন বিটুইন মোলার কন্ডাক্টিভিটি অ্যান্ড স্পেসিফিক কন্ডাক্টিভিটি। রিলেশন বিটুইন molar conductivity and equivalent conductance. And equivalent conductance. Equivalent conductance. So relation, what is the relation between molar conductance and equivalent conductance? মোলার কন্ডাক্টেন্স আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সে যদি আমরা রিলেশনটা জাজ করি, দেখ ল্যামডা এম ইজ ইকাল টু কি ছিল, কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম মোলার কন্ডাক্টিভিটি। আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ল্যামডা ইজ ইকাল টু কি ছিল, কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এন। ডান। যদি আমি ল্যামডা এম ডিভাইডেড বাই ল্যামডা করি, তাহলে আলটিমেটলি কী পাবো, এটা ডিভাইডেড বাই এটা। তো যদি এটা করে থাকি তাহলে আলটিমেটলি আমার কাছে দেখ এন বাই এম চলে আসছে। ল্যামডা এম ডিভাইডেড বাই এটা করলে তুই এন বাই এম পেয়ে যাবি। ক্লিয়ার? আর যদি আমি ল্যামডা বাই ল্যামডা এম করি তাহলে কি পাবো, তো ল্যামডা বাই ল্যামডা এম যদি করি তাহলে এম বাই এন পাচ্ছি সিম্পলি। এবার আমাদের আর একটা রুল ছিল মনে আছে, নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি ইন্টু এক্স ছিল ওখানে। তাহলে এখানে আমি ক্যালকুলেট এটাকে লিখতে পারি এম ইন্টু জেড। আগে আমরা পড়েছিলাম নর্মালিটি ইজ ইকাল টু মোলারিটি ইন্টু সাম কনস্ট্যান্ট হতো। সেই এই যে জেডের ভ্যালুটা, এই জেডের ভ্যালুটা আমাদের কাছে তখন কী হতো ভেবে দেখ, আমরা অ্যাসিড আর বেস নিয়ে যখন কাজ করতাম, ধর H2S ওপর নিয়ে কাজ করতাম, তখন আমরা কি বলতাম, জেডটা ছিল ওদের আইদার অ্যাসিডিটি অর বেসের জন্য অ্যাসিডিটি হতো আর অ্যাসিডের জন্য বেসিসিটি হতো। বাট এখানে তো আমরা স্পেসিফিক্যালি অ্যাসিড আর বেস নিয়ে কথা বলছি না, আমরা কোনো ইলেকট্রোলাইট নিয়ে কথা বলছি, মানে Na2SO4ও হতে পারে, যা খুশি NaClও হতে পারে। তো তখন এখানে জেডটা কি ইন্ডিকেট করে বলতো, জেডটা ইন্ডিকেট করে হচ্ছে ভ্যালেন্সি। ভ্যালেন্সি অর এখানে ভ্যালেন্সি মানে যে চার্জটা থাকে ওদের মাথার উপর, সেই চার্জটা। তাহলে আলটিমেটলি এখান থেকে ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা এম করলে আমি পেয়ে যাই 1/z। তো ল্যামডা ইজ ইকাল টু ল্যামডা এম ইন্টু এই ল্যামডা এম ইজ ইকাল টু ল্যামডা ইন্টু জেড। সো মোলার কন্ডাক্টিভিটি ইজ ইকাল টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্স ইন্টু ভ্যালেন্সি বলতে পারি। ডান। ধর তুই Na2SO4 নিয়ে কাজ করছিস, তাহলে এখান থেকে একটা MCQ আসতেই পারে। ধর আমি কন্ডিশন 1 নিলাম, সেখানে আমি জাজ করছি কি NaCl, KCl, KNO3 এগুলো নিয়ে জাজ করছি।
যেখানে কিনা এদের ভ্যালেন্সিগুলো সব কী ছিল, ওদের ভ্যালেন্সি ছিল অলওয়েজ ইকুয়াল টু 1। তো যখনই ভ্যালেন্সি 1 থাকবে তাহলে এখানে ল্যামডা এমটা ইকুয়াল টু হয়ে যাবে ল্যামডা। তার রিজন কি, জেড এর ভ্যালু 1। ডান। কন্ডিশন নাম্বার 2, যদি ধর এমন কাউকে নিয়ে কাজ করি, ধর Na2SO4, তাহলে এদের রিলেশনটা কী দাঁড়াবে, তখন এখান থেকে আমি রিলেশনটা পাবো ল্যামডা এম ইকুয়াল টু 2 ল্যামডা, বিকজ এখানে ভ্যালেন্সিটা হচ্ছে 2 তোর। তো এই দিয়ে কিন্তু এমসিকিউ আসতে পারে। ডান। ওকে, তাহলে এই পার্টটা আমাদের জানা থাকলো। আমরা এখান থেকে দেখব চেঞ্জ ইন মোলার কন্ডাক্টেন্স উইথ ডাইলিউশন। চেঞ্জ ইন মোলার কন্ডাক্টেন্স with dilution। ডাইলিউশনের সাথে মোলার কন্ডাক্টেন্সের কি করে চেঞ্জ হতে পারে, মানে ডিপেন্ডেন্সও বলতে পারি এখানে। এটা দেখবো এক এক করে ডাইলিউশনের সাথে কি করে ডিপেন্ড করে। তো যদি জাজ করিস, এর আগে একটা আমরা পার্ট দেখব ইনফাইনাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টেন্স কত হয়। যত মাথায় রাখবি ডাইলিউশন ইনক্রিজড হতে থাকে, আই রিপিট, যত ডাইলিউশন ইনক্রিজড হতে থাকে তত মোলার কন্ডাক্টেন্সটা কি হয়, ইনক্রিজ করতে থাকে। বিকজ আমাদের কাছে ফর্মুলা আমরা জানি ল্যামডা এম ইজ ইকাল টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই এম। তাহলে এবার ভেবে দেখ, এই মোলারিটি যত ডিক্রিজ করবে, আই রিপিট, মোলারিটি যত ডিক্রিজ করবে, তাহলে অবভিয়াসলি ওর ওখানে ল্যামডা এম এর ভ্যালু ইনক্রিজ করবে। তো এখান থেকে আমি বলতে পারি যে মোলার কন্ডাক্টেন্স increases with dilution, increases with dilution। তো যত ডাইলিউশন ইনক্রিজ করবে তত তো এর মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করে যাবে না, যত ডাইলিউট হচ্ছে তত মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে। তো ডাইলিউশন হতে হতে যখন ইনফাইনাইট ডাইলিউশনে চলে যায় তখন কত হয়, মাথায় রাখবে মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন কত দ্বারা, ডাইলিউশন যত হচ্ছে মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে। তো ইনফাইনাইট ডাইলিউশন যখন দাঁড়ায় তখন ওটাকে মোলার কন্ডাক্টেন্সটাকে ধরে নেওয়া হয় ল্যামডা নট এম, এই ভ্যালুটা হচ্ছে হাইয়েস্ট ভ্যালু আমরা ধরে নিই। এটা যদি আমরা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে দেখব এরকম একটা রিপ্রেজেন্টেশন পাই। কার সাথে রিপ্রেজেন্ট করছি, ডাইলিউশনের সাথে, রুট সি এর সাথে আমি মোলার কন্ডাক্টেন্সকে জাজ করাচ্ছি। তাহলে এটা দেখবো এইভাবে মুভ করছে, এটা অনেকটাই ল্যামডা নট এম এর কাছাকাছি, হাইয়েস্ট ভ্যালু যখন কনসেন্ট্রেশনটা লোয়েস্ট, দ্যাট মিনস ইনফাইনাইট ডাইলিউশন অলমোস্ট, তখন কি হচ্ছে ওর ভ্যালুটা অলমোস্ট ল্যামডা নট এম এর কাছাকাছি থাকছে। আচ্ছা, এবার এখান থেকে দুটো পার্ট খুব ভালো করে জানতে হবে যেটা এক্সামে আসবেই। কি কি পার্ট, এবার এটাকে আমরা জাস্টিফাই করব। আমরা দেখছি যে মোলার কন্ডাক্টেন্স যত ডাইলিউশন হচ্ছে তত ইনক্রিজ করছে। এবার তাহলে মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে মানে আরও স্পেসিফিক্যালি বলতে পারি ফর স্ট্রং ইলেকট্রোলাইট অ্যান্ড ফর উইক ইলেকট্রোলাইট বোথ, দুজনের জন্য এটা ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে উইথ ডাইলিউশন। তো এর রিজন কি, যখন এই রিজনটা আমরা জাজ করতে যাই তখন এটাকে দুটো ডিফারেন্ট রিজন পাবো, দুটো ডিফারেন্ট ইলেকট্রোলাইটের জন্য। তাহলে ফার্স্টে আমরা জাজ করব ফর স্ট্রং ইলেকট্রোলাইট, এটা আমরা কিছুটা পার্ট আগে পড়ে এসেছি। যদি ফর স্ট্রং ইলেকট্রোলাইট দেখিস, ওয়াই, এই কোশ্চেনটা করে 2 মার্কসেও আসতে পারে, ওয়াই মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজেস উইথ ডাইলিউশন ফর স্ট্রং ইলেকট্রোলাইট লাইক NaCl, KCl, এগুলো আমি নিয়েছি। যখন এই NaCl, KCl আমি নেব তো ওর মধ্যে যে ক্যাটায়নটা রয়েছে আর ওর মধ্যে যে অ্যানায়নটা রয়েছে এগুলো স্ট্রংলি অ্যাট্রাক্টেড টু ইচ আদার। সো ইন্টারআয়নিক অ্যাট্রাকশন ফোর্সটা গ্রেটার, inter-ionic attraction force is greater. As the inter-ionic attraction force is greater, তো এদের মোবিলিটি লেস না, এরা তো মুভ করতে পারছে না অতটা। তো যেহেতু এদের মোবিলিটি লেস হয়ে যাচ্ছে, যত ইন্টারআয়নিক অ্যাট্রাকশনটা ইনক্রিজ করছে, আরও কখন ইনক্রিজ করবে, তোর কাছে এখানে NaCl এর
অ্যাকোয়া সলিউশন অফ NaCl ছিল, তুই এর মধ্যে যদি আরও NaCl দিয়ে দিস তাহলে আরও নাম্বার অফ আয়ন ইনক্রিজ করে যাচ্ছে। তো যত এটা ইনক্রিজ করছে তত ওরা আরও ক্লোজ চলে আসছে, মানে ইন্টারআয়নিক অ্যাট্রাকশন আরও ইনক্রিজ করে যাচ্ছে, তাহলে মোবিলিটি ডিক্রিজ করবে। মোবিলিটি ডিক্রিজ করছে মানে মোলার কন্ডাক্টেন্স ডিক্রিজ করবে, তাহলে অবভিয়াসলি এখানে মোলার কন্ডাক্টেন্স ডিক্রিজ করে যাচ্ছে। বাট উইথ ডাইলিউশন দেখ এদের মধ্যে ডিস্টেন্স ইনক্রিজ করছে, ডিস্টেন্স ইনক্রিজেস। যেই ডিস্টেন্সটা ইনক্রিজ করছে তো ওদের মধ্যে আগে যে অ্যাট্রাকশন ফোর্সেসটা কাজ করছিল, ইন্টারআয়নিক অ্যাট্রাকশন ডিক্রিজেস। অ্যাজ দ্য ইন্টারআয়নিক অ্যাট্রাকশন ডিক্রিজেস, সো অবভিয়াসলি ওদের মোবিলিটি ইনক্রিজ করবে। যেই মোবিলিটি ইনক্রিজ করবে তার মানে কি ওরা মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করবে। তাই এখান থেকে আমি বলতে পারি যে যখন এই কোয়েশ্চেনটা আসবে মাথায় যাতে মেইন পয়েন্টটা, যেটার জন্য যেটা লিখতেই হবে নাহলে মার্কস পাবি না, ইন্টারআয়নিক অ্যাট্রাকশন। এই কোয়েশ্চেনটা ডিপেন্ড করছে কমপ্লিটলি এই লাইনটার উপর, ইন্টারআয়নিক অ্যাট্রাকশন। যার ইন্টারআয়নিক অ্যাট্রাকশন যত ইনক্রিজ করবে উইথ ডাইলিউশন কী হচ্ছে, এটা ডিক্রিজ করে যাচ্ছে বিকজ ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। যেই ডিক্রিজ করছে তাহলে ওদের মোবিলিটি ইনক্রিজ করবে, যেই মোবিলিটি বেড়ে যাচ্ছে তার মানে ওর ল্যামডা এমটা ইনক্রিজ করে যাচ্ছে। তো উইথ দ্য ডাইলিউশন মোলার কন্ডাক্টেন্স ইনক্রিজ করছে। এবার যাই ফর উইক ইলেকট্রোলাইট। ফর উইক ইলেকট্রোলাইট কী হয়, তো যদি স্ট্রং ইলেকট্রোলাইটের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আর উইক ইলেকট্রোলাইটের দেখি তখন একসাথে দেখবো। ওটা উইক ইলেকট্রোলাইট নিয়েছি, ধর অ্যাসিটিক অ্যাসিড নিলাম, CH3COOH, ডান। তো এর যদি আমি উইক ইলেকট্রোলাইট দেখি তো উইক ইলেকট্রোলাইটের জন্য আমাদের কাছে সেই ফর্মুলাটা চলে আসে আলফা প্রপোর্শনাল টু √1/c। তো উইক ইলেকট্রোলাইটের কি হয়, ডিসোসিয়েশন, যখনই এই কোয়েশ্চেনটা আসবে উইক ইলেকট্রোলাইটের জন্য, এটার যেমন মেইন পয়েন্টটা ছিল ইন্টারআয়নিক অ্যাট্রাকশন, এখানে মেইন পয়েন্টটা হচ্ছে নাম্বার অফ আয়ন্স। এখানে অ্যান্সারটাকে একদম রিপ্রেজেন্টই করতে হবে নাম্বার অফ আয়ন্সের রেসপেক্টে। ডিসোসিয়েশন ইনক্রিজেস উইথ ডাইলিউশন। তো ডাইলিউশনের সাথে যত ডিসোসিয়েশন ইনক্রিজ করে, সো অবভিয়াসলি অ্যাজ দ্য ডিসোসিয়েশন ইনক্রিজেস সো নাম্বার অফ আয়ন্স ইনক্রিজেস। অ্যাজ দ্য নাম্বার অফ আয়ন্স ইনক্রিজেস, অবভিয়াসলি নাম্বার অফ আয়ন ইনক্রিজ করলে তো আমার মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবেই, মাস্ট, বিকজ গ্রেটার দ্য নাম্বার অফ আয়ন্স গ্রেটার শুড বি দ্য মোলার কন্ডাক্টিভিটি। তো যেই মোলার কন্ডাক্টিভিটি ইনক্রিজ করবে নাম্বার অফ আয়ন্সের রেসপেক্টে তো ইনক্রিজ করে যাবে, ডান। ওকে, তো এটা গেল আমাদের উইক ইলেকট্রোলাইটের জন্য স্পেসিফিক্যালি অ্যান্ড স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য আলাদা করে। এবার যদি আমি গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি তাহলে উইক ইলেকট্রোলাইটেরটা এইভাবে ফলো আপ হয়। উইক ইলেকট্রোলাইটের আগে যখন ইনফাইনাইট ডাইলিউশন তখন উইক ইলেকট্রোলাইটটা অনেকটা ইনক্রিজ করে যায়, বাট যতই কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে দেখ তত আস্তে আস্তে ডিক্রিজ করছে। এটা হচ্ছে তোর অ্যাসিটিক অ্যাসিডের গ্রাফ। যদি স্ট্রং ইলেকট্রোলাইট দেখি তবে তাদের যা ভ্যালু থাকে ওটা স্লাইটলি ডিক্রিজ করে, এরকম হয়, ধর KCl এর গ্রাফ। তো স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য গ্রাফটা ওইভাবে ডিক্রিজ করছে স্লাইটলি, আর উইক ইলেকট্রোলাইটের জন্য ওটা ডেভিয়েশনটা অনেকটা ইনক্রিজ করে যায়, বিকজ উইক ইলেকট্রোলাইটটা নাম্বার অফ আয়ন্সের সাথে রিলেটেড, তার জন্য। ক্লিয়ার? ওকে, তো এবার কোয়েশ্চেন আসবে, এই যে আমি মোলার কন্ডাক্টিভিটি পেলাম, এই মোলার কন্ডাক্টিভিটির কি আমি ক্যালকুলেট করতে পারি? কোলরাস ল থেকে এক্সামের জন্য ম্যাথস যখন টেস্ট পেপার সলভ করবি, বোর্ড এক্সামে কোলরাস লয়ের ম্যাথস পাবি, জেনারেলি আসে কোলরাস ল, মোস্ট ইম্পর্টেন্ট টপিক এখানকার। তো এই যে কোলরাস ল, কোলরাস ল বলে কি? কোলরাস ল আলটিমেটলি এখান থেকে বলে হচ্ছে গিয়ে যে আমরা মোলার কন্ডাক্টিভিটিটা ক্যালকুলেট করতে চাইছি। কোন মোলার কন্ডাক্টিভিটি? একদম ইনফাইনাইট ডাইলিউশনে যে মোলার কন্ডাক্টিভিটি ছিল সেগুলো আমরা ক্যালকুলেট করতে চাইছি, ডান। এই মোলার কন্ডাক্টিভিটি যে আমি ক্যালকুলেট করব সেটা কোলরাস লয়ের থ্রুতে আমি কী করে ক্যালকুলেট করতে পারি এটা এক এক করে দেখব। তো কোলরাস ল বলেছিল অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন যখন ওর ডিসোসিয়েশনটা কমপ্লিট থাকে,
তখন প্রত্যেকটা আয়ন যেগুলো থাকে, প্রত্যেকটা আয়ন, ফর এক্সাম্পল তুই NaCl নিয়ে কাজ করছিস, এই যে তোর কাছে NaCl রয়েছে, তখন এই ইনফাইনাইট ডাইলিউশনে আমি মোলার কন্ডাক্টিভিটি ল্যামডা 0 দিয়ে ইন্ডিকেট করছি, স্মল ল্যামডা NaCl এর। ইনফাইনাইট ডাইলিউশনে NaCl ওর যে মোলার কন্ডাক্টিভিটি হবে সেটা ওর যে পার্টিসিপেটিং আয়নগুলো রয়েছে, সেই পার্টিসিপেটিং আয়নগুলো প্রত্যেকে যা কন্ট্রিবিউট করবে, সেই কন্ট্রিবিউশনে যদি আমি সাম আপ করি তাহলে টোটাল কম্পাউন্ডটার আমি মোলার কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করতে পারবো। তাই বলছে দ্য মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ফর এ গিভেন সল্ট can be expressed as a sum of their individual contribution from the ions of the electrolyte. So the molar conductivity of a salt at infinite dilution is equal to the or can be expressed as the sum of the individual contribution from the ions of the electrolyte. Individual contribution from the ions of the electrolyte. ইলেকট্রোলাইট ডান। তো এটা এক্ষুনি জাস্ট করলাম। ওকে, তো এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি যে ল্যামডা নট এম ইকুয়ালস টু প্লাস ল্যামডা নট মাইনাস। তো ওদের যে ইন্ডিভিজুয়াল যে ইসেগুলো রয়েছে প্রত্যেকটা আয়ন্স, তাদের নাম্বার, যতগুলো আয়ন্স রয়েছে, আর তার সাথে এগুলো হচ্ছে নাম্বার অফ ক্যাটায়ন আর নাম্বার অফ অ্যানায়ন। আর এই পার্টটা ধর তোর কাছে রয়েছে MgCl2, তুই MgCl2 পার্টটা ক্যালকুলেট করতে চাইছিস, MgCl2 মোলার কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করতে চাইছিস, তাহলে ল্যামডা নট অফ MgCl2 তুই কী পাবি এখানে? এটা MgCl2 প্রডিউস করছে Mg+2 অ্যান্ড 2Cl মাইনাস, তাহলে এখান থেকে আমি পাবো ল্যামডা নট অফ Mg+2 প্লাস অফ 2 ল্যামডা নট অফ Cl মাইনাস। ডান। এখান থেকে কোলরাসের ল থেকে মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন কী করে ক্যালকুলেট করতে হয় সেটা ভালো করে জাজ করতে হবে। এখান থেকে ম্যাথস আসে, কীরকম কাইন্ডস অফ ম্যাথস আসে আমরা এখান থেকে জাজ করব। মোলার কন্ডাক্টিভিটি অফ weak electrolyte at infinite dilution. Of weak electrolyte at infinite dilution. ধর আমাদের ক্যালকুলেট করতে দিল অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি। যদি অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করতে দেয়, তো এটাকে আমরা লিখতে পারি ল্যামডা নট অফ CH3COO মাইনাস প্লাস ল্যামডা নট অফ H প্লাস। ডান। তো এবার কি হয়, এটাকে আমি এইভাবে লিখতে পারি ল্যামডা নট অফ, এই যে CH3COO মাইনাস ছিল আর ল্যামডা নট অফ H প্লাস ছিল, এখানে আমি কি করলাম ল্যামডা নট অফ Na প্লাস অ্যাড করলাম। যেই Na প্লাস অ্যাড করবো তাহলে অবভিয়াসলি এখান থেকে আমাকে কি করতে হবে, একটা ল্যামডা নট অফ Na মাইনাস করে দিতে হবে। এটা যেহেতু প্লাস করছি তাহলে ওটা যাতে সাম আপ করে আগের ইকুয়েশনটাই আসে। তার সাথে আমি আবার Cl ল্যামডা নট অফ Cl অ্যাড করছি, আবার ওটাকে সাবস্ট্রাক্ট করে দিচ্ছি। তো এখন এই CH3COO মাইনাসের সাথে আমি নিচ্ছি হচ্ছে Na কে, ওকে।
যদি আমি CH3 C ডবল মাইনাসের সাথে একটা এনে নিই তাহলে আমি এখান থেকে পাচ্ছি ল্যামডা নট অফ CH3 C ডবল এনে, ল্যামডা নট অফ আমি এখান থেকে পেয়ে গেলাম CH3 C ডবল এনে। ডান। এখান থেকে এবার আমি নিচ্ছি H এর সাথে একটা Cl নিচ্ছি। এবার একটা জিনিস মাথায় রাখবি, এটার সাথে আমি কাকে নিলাম? এনএকে নিয়েছিলাম। কোন এনএটাকে নিলাম? যেটা প্লাস এনে ছিল, এটার সাথে এটাকে নিতে হবে, এটার সাথে এটা, এ দুটো অ্যাড হয়ে গেল। তাহলে এখন পড়ে থাকে যেটা, এই এইচ এর সাথে আমি একটা সিএল নিচ্ছি যেটা প্লাস হয়ে রয়েছে, তাহলে এখান থেকে ল্যামডা নট অফ HCl পেলি। এবার দেখ ভালো করে, পড়ে রয়েছে কে কে? এই এনএটা পড়ে রয়েছে আর এই সিএলটা পড়ে রয়েছে, দুজনের আগেই মাইনাস। তাহলে মাইনাস দিয়ে আমি যদি এটাকে ব্র্যাকেটে নিই তাহলে এই ভিতরটা প্লাস হয়ে যাবে, তাহলে এখান থেকে ল্যামডা নট অফ NaCl চলে আসে। কেন এটা এইভাবে করলাম স্যার, হঠাৎ করে এটা কেন আপনি প্লাস মাইনাস করে দিলেন? বিকজ আমাদের যখন ম্যাথস দেবে তখন অ্যাসিটিক অ্যাসিডের মোলার কন্ডাক্টিভিটি ক্যালকুলেট করতে দেবে, আর ম্যাথসে গিভেন থাকবে এই পার্টগুলো। তোকে মোলার কন্ডাক্টিভিটি অফ CH3 C ডবল Na বলে দেবে, মোলার কন্ডাক্টিভিটি অফ HCl বলে দেবে, মোলার কন্ডাক্টিভিটি অফ NaCl বলে দেবে। তোকে এই তিনটে পার্ট বলে দেবে, মোলার কন্ডাক্টিভিটি অফ CH3 C ডবল Na, মোলার কন্ডাক্টিভিটি অফ at infinite dilution of NaCl and molar conductivity at infinite dilution of HCl। এই তিনটে গিভেন ক্যালকুলেট করতে বলবে, ফাইন্ড আউট দ্য মোলার কন্ডাক্টিভিটি অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন ফর CH3 C ডবল। তার মানে এই পার্টটাকে তোকে ইন্ট্রোডিউস করতে হবে এই তিনটের রেসপেক্টে। তার জন্য এইভাবে তোকে ইকুয়েশনটা কনস্ট্রাক্ট করতে হবে, প্লাস মাইনাস করে করে এই ইকুয়েশনটাকে কনস্ট্রাক্ট করতে হবে। যে ইকুয়েশনটা তুই কনস্ট্রাক্ট করে নিবি তারপরে একদমই ইজি, ভ্যালু বলা থাকবে, ভ্যালুগুলোকে জাস্ট অ্যাড আর সাবস্ট্রাক্ট করতে হবে, ব্যাস অ্যাডিশন আর সাবস্ট্রাকশন করলে তোমার ম্যাথ শেষ। তার মানে আলটিমেট যে জিনিসটা সেটা হচ্ছে এটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা। তো এই রিপ্রেজেন্টেশনটা ভালো করে বুঝতে হবে। এরকম আরেকটা রিপ্রেজেন্টেশন ধর NH4OH দিয়ে দিতে পারে। ধর তোর কাছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড রয়েছে, তাহলে এটাকে আমি লিখতে পারি ল্যামডা নট অফ NH4 প্লাস ল্যামডা নট অফ OH মাইনাস। ডান। এটাকে আমি লিখতে পারি অ্যাজ ল্যামডা নট অফ NH4 প্লাস আর ল্যামডা নট অফ OH মাইনাস। ডান। সেটাকে ফার্দার আমি ল্যামডা নট অফ NH4 প্লাস প্লাস ল্যামডা নট অফ OH মাইনাস যেটা ছিল এখানে আমি ইন্ট্রোডিউস করলাম ল্যামডা নট অফ Cl মাইনাস, একটা ল্যামডা নট অফ Cl মাইনাস আমি সাবস্ট্রাক্ট করে দিলাম। আবার আমি এখানে ল্যামডা নট অফ Na প্লাস অ্যাড করছি, মাইনাস করে দিচ্ছি ল্যামডা নট অফ Na প্লাস। তাহলে এই NH4 এর সাথে আমি এখন কাকে নিচ্ছি? একটা Cl নিচ্ছে যেগুলো প্লাস হয়ে রয়েছে। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব মোলার কন্ডাক্টিভিটি অফ NH4Cl। তারপর আমি এখান থেকে পেয়ে যাচ্ছি এই প্লাস OH এর সাথে আমি আরেকটা কাকে নিলাম? Na নিলাম, প্লাস Na। তাহলে এটা আমি পেয়ে যাব ল্যামডা নট অফ NaOH আর মাইনাস, দেখ Cl এর আগেও মাইনাস, Na এর আগেও মাইনাস, তাহলে ল্যামডা নট অফ NaCl। তাহলে এই পার্টগুলো, তার মানে আমাকে যখন NH4OH ক্যালকুলেট করতে দেবে এই তিনজনের ভ্যালু বলে দেবে, সেখান থেকে আমাকে ক্যালকুলেট করতে হবে NH4OH। তো এরকম কাইন্ডস অফ ম্যাথস কিন্তু আমাদের এক্সামে আসবে, তো ওটাকে ভালো করে জানতে হবে, ওখান থেকে আমাদের এগুলোকে পুট করতে হবে। আর একটা জিনিস এখান থেকে মাথায় রাখবি, অনেক সময় এগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ক্যালকুলেট করতে দিতে পারে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন ক্যালকুলেট করতে দিতে পারে, তারপরে ডিসোসিয়েশন কনস্ট্যান্টও ক্যালকুলেট করতে দিতে পারে। এগুলো কি করে ক্যালকুলেট করবে এবার এক এক করে দেখব। তো এই পার্টটা ইজি ছিল, করে আসলো। এর সাথে আমরা দেখব হাউ টু ক্যালকুলেট দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ক্যালকুলেশন অফ ডিগ্রি অফ ডিসোসিয়েশন ফর উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইটের ডিগ্রি অফ ডিসোসিয়েশন কি করে ক্যালকুলেট করতে পারি? জাস্ট ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা, ব্যাস। ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ডিভাইডেড বাই মোলার কন্ডাক্টিভিটি করলে আমি ওখান থেকে ওর আলফার ভ্যালু ক্যালকুলেট করতে পারবো। নেক্সট আপ, এই তিনটে রুল আমাদের জেনে রাখতে হবে, ম্যাথসে কাজে লাগবে। ক্যালকুলেশন অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, ক্যালকুলেশন অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট। ডিসোসিয়েশন কনস্ট্যান্ট কি করে ক্যালকুলেট করতে পারি? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট মানে কে, সেটা কি করে ক্যালকুলেট করতাম?
কে এর ভ্যালু আসতো আমাদের, দেখবি আগে সেই ম্যাথসগুলো করতাম, সি ইনফিনিটি সি আলফা স্কোয়ার মাইনাস 1 মাইনাস আলফা উইক ইলেকট্রোলাইটের জন্য। তার মানে এখানে তুই আলফার মধ্যে ওই ভ্যালুগুলো পুট করে দিতে পারিস ল্যামডা বাই ল্যামডা এম, তারপরে তুই এখান থেকে ইজিলি ওটা ক্যালকুলেট করতে পারবি। তাহলে এখান থেকে যদি আমি পুট করি তাহলে পেয়ে যাবো সি ইন্টু ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা এম স্কোয়ার বাই 1 মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই ল্যামডা এম। যদি এটা ক্যালকুলেট করি, এখানে যেটা পেলি মোলার কন্ডাক্টেন্স অফ দ্য সলিউশন অ্যাট এনি কনসেন্ট্রেশন ডিভাইডেড বাই মোলার কন্ডাক্টেন্স অ্যাট ইনফাইনাইট ডাইলিউশন। এটা কিন্তু ল্যামডা বা এম দুটোই ল্যামডা এম ছিল, এটা ল্যামডা এম নট ছিল। দ্যাট মিনস ইনফাইনাইট ডাইলিউশনের মোলার কন্ডাক্টেন্স, আর ওটা হচ্ছে কি অ্যাট এনি কন্ডিশনের মোলার কন্ডাক্টেন্স। তো এটা ল্যামডা বাই ল্যামডা নট, এটাও ল্যামডা বাই ল্যামডা নট। এটা করে তুই এখান থেকে ভ্যালু ক্যালকুলেট করতে পারবি। এটার আলটিমেট ভ্যালু আসবে তোর সি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে যদি তুই ল্যামডা নট, তাহলে ল্যামডা নট মাইনাস ল্যামডা, এটা হচ্ছে তোর ফাইনাল ভ্যালু। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি সলিউবিলিটি অফ স্পেয়ারিংলি সলিউবল সল্ট। এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি solubility of sparingly soluble salt। স্পেয়ারিংলি সলিউবল সল্ট ধর AgCl, এর সলিবিলিটি আমরা কি করে ক্যালকুলেট করতে পারবো? ভেরি ইজি। আমাদের কাছে ফর্মুলা ছিল ল্যামডা নট এম ইজ ইকাল টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই কি ছিল, এম ছিল। এখানে জাস্ট মোলারিটি যে পার্টটা রয়েছে সেখানে আমি মোলারিটির পার্টটাতে সলিবিলিটি করে দিতে হবে। ল্যামডা নট ইজ এম ইজ ইকাল টু কাপ্পা ইন্টু 1000 ডিভাইডেড বাই সলিউবিলিটি। তাহলে এখান থেকে আমি সলিবিলিটি কি করে জাজ করতে পারি, সলিবিলিটি অফ স্পেয়ারিংলি সলিউবল সল্ট equals to lambda naught m into kappa into 1000 divided by lambda naught m done। এটা হয়ে যায় আমাদের ফর্মুলাটা। এখান থেকে আমরা ইজিলি ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? তো এই কাইন্ডস অফ ম্যাথস এখান থেকে আসবে, এগুলো আমাদের জেনে রাখতে হবে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজ এটা যেটা দেখছি, সেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজে দেখ ফার্স্টে আমি কি রেখেছিলাম, লিথিয়াম থেকে লিথিয়াম হচ্ছে, লিথিয়াম প্লাস থেকে লিথিয়াম, দেন আসছিল আমাদের পটাশিয়াম প্লাস থেকে পটাশিয়াম, দেন আসছে হাইড্রোজেন প্লাস থেকে হাইড্রোজেন। তারপরে এইভাবে নিচে মুভ করতে করতে হাইড্রোজেন পাবো। আফটার দিস আরও যদি নিচের দিকে যেতে চাই তবে দেখবো হচ্ছে গিয়ে সিলভার, গোল্ড, প্ল্যাটিনাম এগুলো পরপর রয়েছে। তারপরে একদম লাস্টে গিয়ে হাইড্রোজেনের পরে দেখবি কপার রয়েছে। তারপরে লাস্টে গিয়ে একদম ফ্লোরিনে গিয়ে ফিনিশড হয়েছে, F2 থেকে F মাইনাস, এইভাবে। সো নাও দ্য কোয়েশ্চেন ইজ, এটাকে যে এটা কিভাবে মাথায় রাখতে হবে, এটা কমপ্লিটলি কি মাথায় রাখতে হবে আদৌ? না, এই মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ আদৌ কমপ্লিটলি মাথায় রাখার কোনো দরকার নেই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা। রিজন এখান থেকে কি টাইপসের কোয়েশ্চেন আসবে, এটাকে জাস্ট দুটো পার্টে ডিভাইড করবো আমরা। আগেও আমরা পড়েছি হাইলি রিঅ্যাক্টিভ, দিজ আর হাইলি রিঅ্যাক্টিভ। আফটার দিস যেটা আছে দোজ আর মডারেটলি রিঅ্যাক্টিভ। হাইড্রোজেনটা হচ্ছে ব্যারিয়ার। আফটার দিস যারা আসে দোজ আর লেস রিঅ্যাক্টিভ। ডান। সো যদি ভালো করে নোটিস করিস, দেখ এখানে প্রত্যেক কটাকে দেওয়া হয়েছে এমনভাবে লেখাই থাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে প্রত্যেকটা মেটালকে ওর অ্যাকর্ডিং টু দেয়ার রিডাকশন। কেন, দেখ লিথিয়াম প্লাস ছিল, একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করলে তবেই না লিথিয়াম হয়। সো এগুলোকে কিন্তু সবকটা রিডাকশন প্রসেসে লেখা আছে। সো রিডাকশন ইজ হ্যাপনিং হেয়ার, এখানে অলসো রিডাকশন, প্রত্যেক কটাকে রিডাকশন পারপাসে দেওয়া রয়েছে। আই রিপিট, প্রত্যেকটাকে কিসে দেওয়া রয়েছে, ইন রিডিউসড ফর্ম দেওয়া রয়েছে, রিডিউসড ফরম্যাটে দেওয়া রয়েছে। ওকে, প্রত্যেকটা যে মেটাল রিঅ্যাক্টিভিটি যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পাচ্ছি প্রত্যেকটার পাশে ওদের ই নটের ভ্যালু দেওয়া রয়েছে, ই নট ভ্যালু ইন ভোল্টেজ। তো এখানে দেখ ই নট ভ্যালু দেওয়া মানে আলটিমেটলি কী দেওয়া, এখানে প্রসেসটা কি হচ্ছে, রিডাকশন হচ্ছে। তাহলে ই নট অফ রিডাকশন দেওয়া না, তার মানে দ্যাট ইজ
রিডাকশন পোটেনশিয়াল দেওয়া রয়েছে, রিডাকশন পোটেনশিয়াল। তো রিডাকশন পোটেনশিয়ালটা মিন কি করে? রিডাকশন পোটেনশিয়াল মিনস টেন্ডেন্সি ফর রিডাকশন। রিডাকশনের টেন্ডেন্সি যে রয়েছে তার জন্য যতটা ওর ভোল্টেজ লাগছে, কেউ যদি 10 ভোল্টে, সাপোজ ধর কারোর জন্য 1 ভোল্ট লাগছে রিডাকশনের জন্য, আর কারোর জন্য 3 ভোল্ট লাগছে, তাহলে অবভিয়াসলি যার 1 ভোল্ট লাগছে তার মানে তার কম অ্যামাউন্ট অফ ভোল্টেজেই ও রিডিউসড হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা দেখব, আমরা আগে কি শিখে এসেছি যে মেটালস আর জেনারেলি ইলেকট্রোপজিটিভ ইন নেচার। ওরা জেনারেলি ইলেকট্রোপজিটিভ মানে ইলেকট্রন রিলিজ করতে চায়, বাট এখানে কি হচ্ছে, অপোজিট হচ্ছে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করিয়ে রিডিউসড ফর্মে লেখা। তার জন্য দেখা যায় এদের ভ্যালুগুলো কি হয়, একদম নেগেটিভ ভ্যালু শো করে, -3.05 ভোল্ট। তারপরে যত নিচের দিকে আসতে থাকবো তারপরে দেখা যায় -2.93 পটাশিয়ামেরটা। আরও যত নিচের দিকে আসতে থাকবো তত দেখবো আস্তে 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 ভ্যালুটা ইনক্রিজ করছে। E0 reduction value increases. Now the question is why sir increases? Because যত নিচের দিকে যাচ্ছে তত নন মেটাল হচ্ছে, ফ্লোরিন আসছে একদম শেষে, ফ্লোরিন ক্লোরিন, তো এটা তো নন মেটাল, মানে এই নন মেটালিক প্রপার্টি ইনক্রিজ করছে আর মেটালিক প্রপার্টি ডিক্রিজ করছে, তাহলে ওদের টেন্ডেন্সি ফর রিডাকশন তো এমনিতেই বেশি না, রিডাকশনের টেন্ডেন্সি তো ইনক্রিজ করবে। তো অ্যাজ রিডাকশনের টেন্ডেন্সি ইনক্রিজ করবে তার মানে ওদের ভ্যালুগুলো ওখানে আলটিমেটলি গ্রেটার হচ্ছে, যে কতটাও রিডিউসড হওয়ার চান্সেস রয়েছে। তার জন্য দেখা যায় যত তুই নিচের দিকে যাবি আলটিমেটলি হাইড্রোজেনে গিয়ে এটার ভ্যালু দাঁড়ায় 0, তারপরে সব ভ্যালুগুলো হতে থাকে পজিটিভ, সব কটা পজিটিভ ভ্যালু শো করে। তারপরে একদম লাস্টে গিয়ে যখন ফ্লোরিনে যাবি, ফ্লোরিনটা হাইয়েস্ট ভ্যালু শো করে 2.87 এত ভোল্ট। তো এই ভ্যালুগুলো ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমি কি কি বুঝতে পারবো, কি কি জানার আছে আমার দরকার, আর এখান থেকে আমি প্রত্যেকটা যে ভ্যালু পেলাম সেটা আমাকে কি ইন্ডিকেট করবে সেটা জানতে হবে। প্রথম থেকে যদি আমি রিপিট করি তাহলে এগুলো প্রত্যেক কটা দিয়েছে কি ফর্মে, রিডিউসড ফর্মে। যেহেতু এটা প্রত্যেক কটা রিডিউসড ফর্মে দিয়েছে তার মানে আমি এখানে যে পোটেনশিয়ালটা পাচ্ছি সেটা হচ্ছে রিডাকশন পোটেনশিয়াল। ডান। রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুগুলো মেটালসের জন্য যারা হাইলি রিঅ্যাক্টিভ লাইক লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, দোজ তাদের জন্য হাইলি নেগেটিভ হয়, বিকজ ওরা তো রিডিউস হতে চায় না। সিমিলারলি যখন ওটা করতে করতে হাইড্রোজেনে যায় তখন আস্তে আস্তে ওর ভ্যালুটা মাইনাস থেকে ইনক্রিজ করতে করতে 0-র দিকে যায়, আরও যত নিচে যায় তত ওটা ইনক্রিজ করে পজিটিভ ভ্যালু হয়। তো এবার যদি আমি টপ টু বটম যাই তার মানে দেখ মেটাল থেকে নন মেটাল হচ্ছে না, যত টপ টু বটম যাব তত কিন্তু ওদের যে রিডিউসিং স্ট্রেংথটা হবে ওটা কিন্তু টপ টু বটম যদি যাই, এখান থেকে যদি টপ টু বটম যাই তার মানে এরা কি ছিল, মেটাল, তো তত কিন্তু ওদের মেটালরা অলওয়েজ কি হয়, যত মেটালিক প্রপার্টি বেশি হবে তত ওদের এদিকে গেলে নন মেটাল হচ্ছে। মেটালসটা জেনারেলি কি হয়, রিডিউসিং এজেন্ট হিসেবে কাজ করে। রিডিউসিং এজেন্ট কারা, আগের দিন বলেছি রিডিউসিং এজেন্ট মানে আগের জায়গাটা দেখে নিবি, রিডাকশন মানে ইলেকট্রন অ্যাকসেপশন, তাহলে রিডিউসিং এজেন্ট মানে কি, রিলিজ অফ ইলেকট্রন। রিলিজ অফ ইলেকট্রন কারা ভালো করতে পারে, এরা। তাহলে রিডাকশন পোটেনশিয়াল এদের হাইয়েস্ট হবে, মানে রিডিউসিং টেন্ডেন্সি এদের হাইয়েস্ট হবে। অ্যাজ এ রিডিউসিং এজেন্ট এরা খুব ভালো কাজ করবে। তো যত নিচের দিকে যাব তত রিডিউসিং এজেন্টের টেন্ডেন্সিটা ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে, তাহলে কি, ইনক্রিজ ইন অক্সিডাইজিং এনার্জি, ইনক্রিজ ইন অক্সিডাইজিং নেচার। কি করে মাথায় রাখবি, বিকজ নন মেটালরা কি হয়, নন মেটালদের অক্সিডাইজিং প্রপার্টি বাড়তে থাকে, তো যত নিচের দিকে যাচ্ছে তত তো মেটালিক প্রপার্টিটা ডিক্রিজ করছে, তাহলে এখানে যে অক্সিডাইজিং নেচারটা সেটা ইনক্রিজ করতে থাকবে। ডান। এবার যদি টপ টু বটম যাই, অক্সিডাইজিং নেচার এখানে ইনক্রিজ করছে, তো টপ টু বটম গেলে রিডিউসিং নেচারটা কি হবে, ইনক্রিজ করবে। তো এখানে রিডিউসিং নেচার ইনক্রিজেস, ওখানে টপ টু বটম গেলে অক্সিডাইজিং নেচার ইনক্রিজ করছিল। ডান। এই দুটো ভালো করে মাথায় রাখতে হবে। সো দিজ আর উইকেস্ট, এই যে ফ্লোরিন এরা যারা, এরা হচ্ছে গিয়ে উইকেস্ট রিডিউসিং এজেন্ট।
কারণ এদের তো রিডিউসিং টেন্ডেন্সি সবচেয়ে লেস্ট, তার জন্য দিজ আর উইকেস্ট রিডিউসিং এজেন্ট। আর স্ট্রংগেস্ট অক্সিডাইজিং এজেন্ট। এখানে পার্টগুলো আবার অপোজিট, এরা হচ্ছে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট, স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট। আচ্ছা, এবারে মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ কি আমাদের পুরোটা মাথায় রাখতে হবে? না, আমাদের জানতে হবে কার পরে কে রয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। যে যেমন ফর এক্সাম্পল লিথিয়ামের পরে সোডিয়াম রয়েছে, কিছু মেটালসগুলো এগুলো জানতে হবে। বিকজ এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা অনেক কিছু এখান থেকে ইনফরমেশান জানতে পারি, এখান থেকে কি কি জিনিস প্রেডিক্ট করতে পারি সেগুলো এক এক করে জাজ করব। সেগুলো আমরা দেখব অ্যাপ্লিকেশনস অফ দ্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এর কী কী অ্যাপ্লিকেশনস রয়েছে। তাহলে ফার্স্টে ইন্ট্রোডাকশন পার্টটা জেনে নিলাম, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আমাদের কীভাবে কী ইন্ট্রোডিউস করে, সেখান থেকে আমরা কী কী জানতে পারি, কী কী ইনফরমেশান পাই সেগুলো দেখলাম। ইনফরমেশান প্রোভাইড করে দিল, এবার আমরা দেখব এর অ্যাপ্লিকেশনসগুলো, যে এটাকে কাজে লাগিয়ে আমরা কী কী করতে পারি। অ্যাপ্লিকেশন অফ ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। তো ইলেকট্রোকেমিক্যাল সিরিজের অ্যাপ্লিকেশনস কী কী জানতে পারি এখান থেকে, ভেরি ভেরি ইজি। ফার্স্ট, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ থেকে আমরা জানতে পারি হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ অফ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট। রিলেটিভ স্ট্রেংথ অফ অক্সিডাইজিং অ্যান্ড রিডিউসিং এজেন্ট এখান থেকে জানতে পারি ইজিলি। ফার্স্ট, রিলেটিভ স্ট্রেংথ অফ অক্সিডাইজিং and reducing strength। তো রিলেটিভ স্ট্রেংথ অফ অক্সিডাইজিং আর রিডিউসিং এই ট্রেন্ডটা যদি আমি দেখতে চাই এখান থেকে এজেন্ট হিসাবে, আরেকটু আগে আপনি অলরেডি বলে দিয়েছি এখান থেকে যে যারা মেটাল হয় তাদের কি হয়, রিডিউসিং এজেন্ট হিসাবে অ্যাক্ট করার টেন্ডেন্সিটা ইনক্রিজ করে। ভেরি গুড, বিকজ ওরা ইলেকট্রন রিলিজ করতে চায়। তার মানে ম্যাক্সিমাম টেন্ডেন্সি টু রিডিউসড কারা হতে চায়, যারা মেটাল ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত উপর দিকে থাকবে। সো দ্য এলিমেন্টস অ্যাট দ্য টপ অফ দ্য টেবিল, the elements at the top of the table has the maximum tendency to act as a reducing agent। maximum tendency to act as a reducing agent, done। according to this rule actually। তারপরে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ আর মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ ওয়াইজ তুই যদি যাস, মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজের সাথে ইলেকট্রোকেমিক্যাল সিরিজটা একটু স্লাইট ডিফারেন্স রয়েছে, সেটা আমরা এখন জাজ করব ওখান থেকে। আর এটার থেকে প্রত্যেকের বইতে এটার পরে কিছু কোয়েশ্চেন্স পাবি এক্সারসাইজে, সেগুলো ভালো করে মাথায় রাখিস। এই কোয়েশ্চেন্সগুলো কিন্তু করতে হবে বাড়িতে, প্রত্যেকে দেখবি ইনটেক্সটে এক্সারসাইজে কিছু কোয়েশ্চেন রয়েছে, সেইগুলো থেকে কিন্তু বোর্ড এক্সামে কোয়েশ্চেন আসে। ইভেন ওই পার্ট থেকেই, ওই থিঙ্কিং দিয়ে কিন্তু ইসেরও যেই লেভেলেরও কোয়েশ্চেন আসবে আমাদের। তো এখান থেকে এটা জাজ করলাম, ডান। অনেক বইতে এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজটাকে কমপ্লিটলি অপোজিট দেওয়া থাকে, কমপ্লিটলি অপোজিট দেওয়া থাকে, মানে শুরু করছে ফ্লোরিন থেকে F- করে, সেখান থেকে লাস্টে ফিনিশ করছে লিথিয়াম থেকে লিথিয়াম প্লাস, জাস্ট অপোজিট দেওয়া থাকে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। বাট এটা মাথায় রাখবি, এখানে বেশি আলটিমেট কিন্তু এটা হয় যেটা আমি তোকে দেখালাম। যদি তুই মডার্ন এবিসির বুক দেখবি তাহলে দেখবি অপোজিট দেওয়া রয়েছে, কিছুই না, জাস্ট ভ্যালুজ সব সেমই রয়েছে। তখন আবার ওরা উল্টো দেখাচ্ছে, টপ টু বটম গেলে অক্সিডাইজিং নেচার ইনক্রিজ করে, মানে আমরা যা দেখছি তার উল্টো উল্টো বলছে ওই বই থেকে পড়লে, কিন্তু আলটিমেটলি অ্যান্সার সেমই আসবে তোর লাস্টে গিয়ে, ডান। তো
এর যদি অ্যাপ্লিকেশনস দেখি আমরা, তাহলে ফার্স্ট অ্যাপ্লিকেশন কি বললাম, দ্য এলিমেন্ট অ্যাট দ্য টপ অফ দ্য টেবিল ম্যাক্সিমাম টেন্ডেন্সি টু অ্যাক্ট অ্যাজ এ রিডিউসিং এজেন্ট। তো যত টপ টু বটম যাচ্ছে রিডিউসিং নেচার ডিক্রিজ করছে। আর দ্য সাবস্টেন্স অ্যাট দ্য বটম has the maximum tendency to act as a oxidizing agent. Done. যত টপ টু বটম যাচ্ছি তত ওদের অক্সিডাইজিং নেচার ইনক্রিজ করছে, যত ওপরের দিকে থাকছে তত ওদের রিডিউসিং নেচার ইনক্রিজ করছে। ভেরি গুড, এইটুকু এখান থেকে জানো। তো এখান থেকে যদি আমাকে কোয়েশ্চেন করে তাহলে আমি ওখান থেকে আমি জাজ করতে পারবো কম্পারেটিভলি কার অক্সিডাইজিং নেচার বেশি, কার অক্সিডাইজিং নেচার কম। ইজি পার্ট ছিল এটা। নেক্সট আপ দেখব ক্যালকুলেশন অফ ইএমএফ অফ দ্য সেল। এখান থেকে আমরা ইএমএফও ক্যালকুলেট করতে পারি। সেকেন্ড পয়েন্ট, ক্যালকুলেশন অফ EMF of the cell। আমরা লাস্টে যে E0 ভ্যালুটা পাচ্ছিলাম ইলেকট্রোকেমিক্যাল সিরিজে, সেটাকে বলতো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল। সেই যে ভ্যালুটা আসতো স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, ইএমএফ আমরা কি করে ক্যালকুলেট করতে পারি আগে আমরা শিখে এসেছি, যে দুটো হাফ সেল রিয়াকশান লিখতাম। সেই হাফ সেল রিয়াকশান লেখার পরে সেখান থেকে আমি কি করতাম, হাফ সেল রিয়াকশান যখন লেখা হয়ে যেত তারপরে আফটার দিস আমাদের ই নট সেল বের করার একটা ফর্মুলা ছিল। ই নট সেল বার করার ফর্মুলাটা কি ছিল, ER মাইনাস EL और E कैथोड माइनस E एनोड। करेक्ट, এটা করে আমরা ই নট সেল ক্যালকুলেট করতে পারতাম। এই যে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড और ই অ্যানোড, এই যে ভ্যালুসগুলো, এই ভ্যালুসগুলো আমরা কোথা থেকে পেয়ে যাব, এই ভ্যালুসগুলো এখন আমরা যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ রয়েছে সেই সিরিজের মধ্যে দিয়ে তো আমরা এই ভ্যালুগুলো পেয়ে যাব। তাহলে সেখান থেকে আমি ইজিলি ইএমএফ ক্যালকুলেট করতে পারবো। তাই বলছে ইট হেল্পস ইন ক্যালকুলেটিং দ্য ইএমএফ অফ এ সেল। ডান। নেক্সট আপ এখান থেকে আমাদের জানতে হবে আরেকটা জিনিস, আমি তখন মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ আমার বলা উচিত ছিল, যে টেন্ডেন্সি টু মুভ টুয়ার্ডস ক্যাথোড, কে আগে ক্যাথোডে মুভ করবে। আমরা কি জানি যে ক্যাটায়নগুলো ক্যাথোডে মুভ করে, রাইট? তো ক্যাটায়ন যখন ক্যাথোডে মুভ করে তাহলে তার মধ্যে কে আগে মুভ করতে পারবে? যত মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজে নিচের দিকে যাবি তত আগে ক্যাথোডে মুভ করার টেন্ডেন্সি জানবে। কোয়েশন হচ্ছে কেন ক্যাথোডে গেলে কি হয়, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। তো ইলেকট্রন অ্যাকসেপ্ট কারা করতে পারবে? যারা এই রিঅ্যাক্টিভিটি সিরিজে যত নিচে রয়েছে, তাহলে ওদের টেন্ডেন্সি থাকবে ইলেকট্রন অ্যাকসেপ্ট করার গ্রেটার, তাই ওরা ওখান থেকে গিয়ে ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করতে পারবে। ডান এটা, ওকে। সো এটাকে আমরা এই পার্টেও লিখতে পারি যে ই নট অফ রিডাকশন মাইনাস ই নট অফ অক্সিডেশন। থার্ড, এখান থেকে আমি কি ক্যালকুলেট করতে পারি, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেখান থেকে কোয়েশ্চেন আসার বেশি চান্সেস থাকে, ফেজিবিলিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন। ফেজিবিলিটি অফ আ কেমিক্যাল রিয়াকশন। ফেজিবিলিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন, কোনো একটা কেমিক্যাল রিয়াকশন কতটা ফেজিবল হবে, মানে কেমিক্যাল রিয়াকশনটা হবে কি না। আমি এ আর বি দুটোকে মিক্স করে দিলাম, যেই দিয়ে দিয়েছি তাতে কি কেমিক্যাল রিয়াকশনটা পসিবল? নাইট্রোজেন হাইড্রোজেন মিক্স করলে কি অ্যামোনিয়া প্রডিউস করবে না, তার জন্য কিছু কন্ডিশনস লাগে। কন্ডিশন দেওয়ার পরেও কি হবে আলটিমেটলি? সো দ্যাট মিনস দ্য ফেজিবিলিটি অফ এ কেমিক্যাল রিয়াকশন। তো কেমিক্যাল রিয়াকশনে ফেজিবল কি না সেটা আমি মেটাল রিঅ্যাক্টিভিটি, এই আমাদের যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ রয়েছে এটা থেকে আমরা বুঝতে পারি। রেডক্স রিয়াকশনটা ফেজিবল হবে কি না সেটা আমি বুঝবো কি করে? সিম্পল জিনিস, এই যে সিরিজ রয়েছে সেই সিরিজে যারা উপরে রয়েছে তারা হায়ার রিয়াক্টিভ মেটাল। সো হায়ার রিয়াক্টিভ মেটাল और हाईली रिएक्टिव मेटल highly reactive metal
can displace lower reactive metal from its corresponding compound. তাহলে রিয়াকশনটা ফিজিবল হতো, এটা আগেও শিখে এসেছি আমরা। ফর এক্সাম্পল, যদি আয়রন রিয়াক্ট করে Fe plus H2SO4, dilute H2SO4, that reaction is possible because iron in that electrochemical series এটা exists in higher position than hydrogen. That is why iron can displace hydrogen from its corresponding salt. So FeSO4 plus hydrogen produce করতো, but copper cannot react with H2SO4 as copper is less reactive than hydrogen. So that reaction is not feasible. তো এটাকে যদি আমি রেডক্স রিয়াকশনের রেসপেক্টে বলি তাহলে কি হবে? ধর কোনো একটা রেডক্স রিয়াকশন হচ্ছে, ফর এক্সাম্পল কপার, এটা ওয়ান কাইন্ড অফ রেডক্স রিয়াকশন। ধর কপার +2 রয়েছে, সিলভার, ইজ দ্যাট রিয়াকশন ফেজিবল অর নট, এটা আমাকে দেখতে হবে। তো এটা যদি কপার প্লাস ফর্ম করে আর এখান থেকে আমি Ag+ পাই, এটা কপার ধর ফর্ম করছে আর এখান থেকে আমি Ag+ পাচ্ছি, ইজ দ্যাট রিয়াকশন পসিবল? দুটো ধর সিলভার প্লাস পাচ্ছি ব্যালেন্স করার জন্য। তো এটা দেখবো কি করে? ভেরি ইজি। দেখ, এটা হচ্ছে রিডিউসড কপার আর সিলভার হচ্ছে কি অক্সিডাইজড। সো অক্সিডেশন হচ্ছে, রিডাকশন হচ্ছে। তো যদি আমি ওই রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখে বলি, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, সেখানে আমরা দেখছিলাম কি স্ট্যান্ডার্ড ইলেকট্রন পোটেনশিয়াল আর ইনটের ভ্যালু ফার্স্টে ছিল নেগেটিভ, তারপর গিয়ে হলো 0, তারপর গিয়ে হলো পজিটিভ। তো আমি যে এই স্টেটমেন্টটা লিখলাম, আমরা ছোটোবেলা থেকে এই স্টেটমেন্টটা শিখেছি, এটার রেসপেক্টে যদি দেখি, যার ভ্যালু যত নেগেটিভ হবে সে তত বেশি রিঅ্যাক্টিভ, আর যে যত বেশি রিঅ্যাক্টিভ হবে মানে স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যারটা যত নেগেটিভ হবে তার মানে মেটালিক নেচার বেশি, তার মানে তার রিডাকশন পোটেনশিয়াল বেশি, তার মানে সে রিডিউসড হতে চাইছে। রিডিউসড হওয়া মানে কি সে ইলেকট্রন রিলিজ করতে চায়। তাহলে এখানে দেখ, যেখানে অক্সিডেশন হয়, অক্সিডেশন মিনস, আর যেখানে রিডাকশন হয় সেটা আলটিমেটলি কী হয়? যেখানে রিডাকশন হচ্ছে তার মানে ও নিজে রিডিউসড হচ্ছে আর অন্যকে কী করছে? অক্সিডাইজড করছে। তো যেখানে রিডাকশন হয় সেই পার্টটাকে কিন্তু অক্সিডাইজিং এজেন্ট বলে। যেখানে রিডাকশন হয় সেটা অক্সিডাইজিং এজেন্ট অর অক্সিডেন্ট হয়, আর যেখানে অক্সিডেশন হয় সেটা রিডাকটেন্ট হয়। সিম্পল কথা, যার এই স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যত হায়ার হবে সেটা সবসময় রিডিউসড হবে। যার ইলেকট্রোড পোটেনশিয়াল যত হায়ার হবে, ইট অলওয়েজ গেটস রিডিউসড। দ্যাট ইজ দ্য ইলেকট্রনস অ্যান্ড দ্য স্পিসিস which has lower electrode potential is gets oxidized and loses the electron. So the এটা যদি electrode potential এর রেসপেক্টে লিখি আমি, তাহলে কি লিখবো? The reaction is feasible if the higher electrode potential হবে কি হবে? রিডিউসড। আর যাদের লোয়ার ইলেকট্রোড পোটেনশিয়াল অক্সিডাইজড, যদি এই ফ্যাক্টরটা হয় তাহলে অবভিয়াসলি রিয়াকশন হবে। তো দেখি এখানে কপার আর সিলভারের মধ্যে কপার থাকে উপরে, কপার যেহেতু উপরে থাকে, এদের তোকে এবার এক্সামে তোকে এদের কিন্তু রিডাকশন পোটেনশিয়াল ভ্যালু দিয়ে দেবে, এটা নিয়ে কখনো টেনশন নেই। এদের রিডাকশন পোটেনশিয়াল ভ্যালুটা অলওয়েজ তোকে গিভেন থাকবে। তো কপারের যদি আমি রিডাকশন পোটেনশিয়াল দেখি তাহলে +0.34 ভোল্ট, কপারেরটা হচ্ছে +0.34 ভোল্ট, আর সিলভারেরটা হচ্ছে +0.80। এক্সামে তোদের কোয়েশ্চেন কী দেবে শোন ভালো করে, এখান থেকে 1 মার্কের কোয়েশ্চেন দেয়, ইজ দ্যাট রিয়াকশন ফেজিবল অর নট, গিভেন থাকবে এটা। যদি ডেসক্রাইব করতে বলে তাহলে 2 মার্কস থাকবে। তো তখন কী হবে আলটিমেটলি? তো কপারের রিডাকশন, এখানে কার রিডাকশন পড়ে? ইনটের ভ্যালু কার গ্রেটার? স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল, এটা +0.80 হচ্ছে। তো তাহলে যদি এই ভ্যালুটা +0.80 হয় তাহলে ওরা কী হবে? রিডিউসড হবে না? রিডিউসড হবে মানে কপারটা এখানে কী হতে, তাহলে সিলভারটা রিডিউসড হওয়ার কথা, কিন্তু সিলভার এখানে হচ্ছে কি
অক্সিডাইজড হচ্ছে, বাট কপারটা এখানে রিডিউসড হচ্ছে, তাহলে কি রিয়াকশানটা ফেজিবল হবে? জেনারেলি কিন্তু তাহলে এই রিয়াকশানটা ফেজিবল হবে না। কেন? বিকজ এখানে সিলভারের ইলেকট্রোড পোটেনশিয়ালটা গ্রেটার, তাহলে সিলভার চাইবে রিডিউসড হতে, কিন্তু সিলভার এখানে কি রিডিউসড হয়েছে? অক্সিডাইজড রয়েছে। তো ক্লিয়ার? এইভাবে তার মানে রিয়াকশন ইজ নট ফেজিবল, বাট দ্য অপোজিট রিয়াকশন ইজ পসিবল। অপোজিট রিয়াকশন মানে কি? কপার ছিল, সিলভার প্লাস হয়েছিল, সিলভার প্লাস হয়ে এটা প্রডিউস, কপার হয়ে গেল +2, সিলভার হয়ে গেল এটা। অপোজিট রিয়াকশন পসিবল বিকজ এখন কপারটা অক্সিডাইজড হচ্ছে, এটা রিডিউসড হচ্ছে, যার ভ্যালু হাইয়েস্ট সে রিডিউসড হচ্ছে, দেখ রিডাকশন হচ্ছে। কারেক্ট? এরকম কোয়েশ্চেন আসলে দুটো দিক থেকে আমরা জাজ করতে পারি কোয়েশ্চেনগুলোর অ্যান্সার। কী কী দিক থেকে জাজ করতে পারি? ফার্স্ট অফ অল জাজ করতে পারি অন দ্য বেসিস অফ এক্ষুনি যেটা বললাম, হায়ার রিডাকশন পোটেনশিয়াল আর হায়ার স্ট্যান্ডার্ড হাইড্রোজেন, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যার গ্রেটার হবে সে অলওয়েজ রিডিউসড হবে, স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল যার লেস হবে সে অলওয়েজ অক্সিডাইজড হবে। এর আরেকটা ফরম্যাট কি, কীভাবে জানতে পারি? এই যে E0 সেল, ইনট সেলটা সবসময় রিয়াকশন ফেজিবল হওয়ার জন্য ইনট সেলটাকে পজিটিভ হতে হবে। I repeat, inert cell should be always positive. Inert cell কে পজিটিভ হতে হবে। তাই ইনট সেল যদি এখানে পজিটিভ হতো তাহলে ইনট সেল মানে কি? ER মাইনাস EL, মানে ই রিডাকশন মাইনাস ই অক্সিডেশন। তাহলে এখানে যদি সিলভারটা রিডিউসড হয় তাহলেই দেখ 0.80 মাইনাস 0.34, তাহলে তুই পজিটিভ ভ্যালু পাবি। কপার যদি রিডিউসড হয় তাহলে পাবি না। তার মানে এই রিয়াকশানটা নট ফেজিবল, এই রিয়াকশানটা ফেজিবল। এই স্টেটমেন্ট দিয়েও আমি জাজ করতে পারতাম কি করে? এখানে সিঙ্গেল কে ছিল? সিলভার। যে সিঙ্গেল থাকে সে ডিসপ্লেস করতে চায়, যদি ডিসপ্লেস করতে চায় তাহলে ওকে কোথায় থাকতে হবে? আপার পজিশনে। ওকে আপার পজিশনে আছে সিলভার কপারের থেকে? না। রিঅ্যাক্টিভিটি সিরিজ দেখ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, সিলভার রয়েছে কপারের নিচে, তাহলে পসিবল না। যেহেতু সিলভার কপারের নিচে রয়েছে তার মানে পসিবল না, ও নিজে ওটাকে একে ডিসপ্লেস করতে পারবে না। বাট কপার সিলভারের উপরে রয়েছে, তো কপার এখন দেখ সিঙ্গেল ফর্মে রয়েছে। আমি কিভাবে বলছি যে এটা এলিমেন্টাল ফর্মে রয়েছে? বিকজ এর অক্সিডেশন নাম্বার এখন 0, মাথায় কোনো চার্জ নেই। তো যে এলিমেন্টাল ফর্ম্যাটে থাকে তাকে হায়ার পজিশনে থাকতে হবে। ক্লিয়ার? নেক্সট পয়েন্টটা অলমোস্ট রিলেটেড টু দ্য আগের পয়েন্ট যেটা বলছিলাম। তো নেক্সট পয়েন্টটা আলটিমেটলি কী বলছে? নেক্সট পয়েন্টটা আমাদের বলছে ইফ এ মেটাল ক্যান ডিসপ্লেস অর লিবারেট হাইড্রোজেন ফ্রম অ্যাসিড অর নট। এ মেটাল ক্যান লিবারেট an acid or not. এই পার্টটা আমাদের জানতে হবে। তো সিম্পলি সব আগেই বললাম, Fe+H2SO4, আয়রন ক্যান লিবারেট হাইড্রোজেন ফ্রম ইটস করেসপন্ডিং সল্ট। রিজন কি? বিকজ iron is situated at the top position, so it is highly reactive. So highly reactive metal can displace lower reactive metal, so that is why that reaction is possible. Iron can liberate hydrogen from its corresponding salt, but from its corresponding acid, but copper dile hobe na, Cu+H2SO4, that reaction is not possible. Done. তাহলে এটা যদি আমি এই ইলেকট্রোড পোটেনশিয়ালের রেসপেক্টে বলি তাহলে কি দাঁড়ায়? only those metals can liberate hydrogen from an acid which have negative values of reduction potential. সিম্পল কথা, কারণ হাইড্রোজেন অবধি গিয়ে তো ভ্যালুটা 0 চলে আসে, তার আগের ভ্যালুগুলো সব কী থাকে? নেগেটিভ থাকে, আর তার নিচের ভ্যালুগুলো সব কী থাকে? পজিটিভ থাকে। তো ওর থেকে হাইলি রিঅ্যাক্টিভ, এরাই তো হাইলি রিঅ্যাক্টিভ হাইড্রোজেনের থেকে, তো এরাই তো হাইড্রোজেনকে ডিসপ্লেস করতে পারবে, তাই না? তাই বলছে দোজ মেটালস ক্যান ডিসপ্লেস হাইড্রোজেন ফ্রম ইটস করেসপন্ডিং অ্যাসিড উইচ হ্যাভ নেগেটিভ ভ্যালুজ অফ ইলেকট্রোড পোটেনশিয়াল। So those metals
can liberate hydrogen from its corresponding salt দ্বারা দেখছি from its corresponding acid if the metal have negative electrode potential. ইলেকট্রোড পোটেনশিয়াল আর ইনআউটের ভ্যালুটা যত নেগেটিভ হবে তত ওটা ডিসপ্লেস করতে পারবে, আদারওয়াইজ ডিসপ্লেস করতে পারবে না। সিম্পল এটা। এই ওরিয়েন্টেড টাইপ অফ কোয়েশ্চেন কীরকম আসতে পারে, যেমন এখান থেকে কোয়েশ্চেন দিতে পারে যে what will be the spontaneous reaction when the following half reaction are combined। যদি ফলোয়িং হাফ রিয়াকশনসগুলো কম্বাইন করা হয় তাহলে ওদের রিয়াকশনসগুলো কী হতে পারে, বা এটা কর বেস্ট হবে। ইন এ সিম্পল ইলেকট্রোকেমিক্যাল সেল বলেছে, ইন এ সিম্পল ইলেকট্রোকেমিক্যাল সেল which is in the standard state, the half cell reaction which is in the standard state, the half cell reaction with their appropriate reduction potential are with their appropriate reduction potential are ভ্যালু বলে দিয়েছে PB +2 ইলেকট্রন লেট ফর্ম করছে। এর ইনটের ভ্যালু বলে দিয়েছে -0.13 ভোল্ট। Ag প্লাস সিলভার, এর ইনটের ভ্যালু বলে দিয়েছে +0.80 ভোল্ট। আচ্ছা, what is the cell reaction for the cell or calculate the EMF of the cell। question number 1 বলেছে what is the cell reaction, question number 2 calculate the EMF, ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল। এই দুটো ক্যালকুলেট করতে দিয়েছে, ডান। ওকে, তো এটা কি করে সলভ করবি, তোকে গিভেন রয়েছে যে কেমিক্যাল রিয়াকশনটা দিয়েছে তার লেড +2 থেকে লেড হচ্ছে, তার মানে তার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল তোকে -0.13 ভোল্ট দিয়েছে। আর এটা তো আমরা অলরেডি জেনে এসেছি, একটা ইনফরমেশন আমাদের কাছে প্রোভাইডেড ছিল যে যার E0 ভ্যালুটা গ্রেটার হবে সে অলওয়েজ কী হয়, রিডিউসড হতে চায়। তো যদি E0 ভ্যালুটা গ্রেটার হয় তার মানে সে রিডিউসড হতে চাইছে। রিডিউসড হওয়া মানে কি, রিডিউসড হওয়া মানে ও Ag প্লাস যেটা রয়েছে ও ইলেকট্রনটা অ্যাকসেপ্ট করবে। তার মানে Ag প্লাস সেল রিয়াকশনটা তাহলে কি হতে পারে, তোর কাছে সিলভার প্লাসটা ছিল, তো সিলভার প্লাসটা এখন রিডিউসড হবে, তার মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, তার মানে সিলভার প্লাসটা আমার ফর্ম করবে সিলভার, তার রাইট সাইডে সিলভার থাকবে, তাহলে ওই পার্টটা অক্সিডাইজড হবে। অক্সিডাইজড হবে মানে তোর লেফট সাইডে লেড থাকবে, রাইট সাইডে গিয়ে Pb+2 ফর্ম করছে, ইজি। এবার আমাকে ইলেকট্রনটাকেও তো সাম আপ করতে হবে যাতে ব্যালেন্সড ইকুয়েশন হয়। তো এখানে দুটো ইলেকট্রন ট্রান্সফার্ড হচ্ছে, তো এটার জন্য কি করতে হবে 2Ag প্লাস এটা 2, তাহলে এখানেও দুটো ইলেকট্রন ট্রান্সফার্ড হচ্ছে, সেম করতে হবে, তো অক্সিডেশন এন্ড রিডাকশন আফটার। তাহলে সেলটাকে আমি রিপ্রেজেন্ট করব কি করে, সেলটাকে আমি রিপ্রেজেন্ট করব এইভাবে। সেল রিপ্রেজেন্টেশনের রুল কি ছিল আমাদের, লেফট সাইডে অক্সিডেশন হাফ, রাইট সাইডে রিডাকশন হাফ।
তাহলে অক্সিডেশনটা কোথায় হচ্ছে, পিবি +2 কনভার্টেড হচ্ছে, তারপরে আমাদের সল্ট ব্রিজ চলে আসলো, তারপর রিডাকশন অফ Ag+ ইজ কনভার্টিং ইনটু Ag। সো এটা হচ্ছে আমাদের সেল রিপ্রেজেন্টেশন। ডান। নেক্সট আপ কি দিয়েছে, ক্যালকুলেট দ্য ইএমএফ অফ দ্য সেল। তো ইএমএফ এর রুল কি ছিল আমাদের, ER মাইনাস EL, মানে ই ক্যাথোড মাইনাস ই অ্যানোড আর ই রিডাকশন মাইনাস ই অক্সিডেশন। তাহলে এটার ভ্যালু কত, Ag+ থেকে Ag রিডাকশন, তার ভ্যালু বলে দিয়েছে তোকে 0.80 মাইনাস EL এ অক্সিডেশন হাফেরটা ক্যালকুলেট করতে হবে। একটা জিনিস মাথায় রাখবি, যখন অক্সিডেশন হাফেরটা তুই এখান থেকে ক্যালকুলেট করছিস, তাহলে অক্সিডেশন হাফের এখানে তোকে ভ্যালু কত বলে দিয়েছে, -0.13। তাহলে আলটিমেটলি ভ্যালু কত পাচ্ছিস, 0.80 প্লাস 0.13, দ্যাট ইজ 0.93, এত ভোল্ট। ডান। তো এই কাইন্ডস অফ ম্যাথস এখান থেকে আসতে পারে যেখানে 2 মার্কস থাকবে। ডান, এই টাইপ অফ ম্যাথ আমাদের দিতে পারে। এটা ছাড়া না এমসিকিউ কাইন্ড অফ কোয়েশ্চেন করবে, পড়ে নি। এরপরে আমরা জানবো এই যে রিয়াকশন ফিজিবিলিটি আমরা জানছিলাম, সেখান থেকে রিয়াকশন ফিজিবিলিটি সেটা কোনো একটা কেমিক্যাল রিয়াকশন ফিজিবল কিনা সেটা আমরা কি করে বলতে পারি। ক্লাস 11 আমরা থার্মোডাইনামিক্স পড়ে এসেছিলাম, তখন আমাদের বলেছিল যে ডেল্টা জি এর ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে দ্যাট রিয়াকশন ইজ ফিজিবল, ডেল্টা জি জেনারেলি যদি পজিটিভ হয় তাহলে রিয়াকশনটা ফিজিবল হবে না, এটা আমরা শিখে এসেছিলাম। তো এখানে আমাদের এই ডেল্টা জি ভ্যালুর সাথে এখান থেকে আমরা ডেল্টা জির ভ্যালু ক্যালকুলেট করতে পারি। তার ফর্মুলা কি ছিল, ডেল্টা জি ইজ ইকাল টু -NF E0, ইলেকট্রোড পোটেনশিয়াল যেটা থাকে সেখান থেকে আমি ডেল্টা জির ভ্যালু ক্যালকুলেট করতে পারি। এখান থেকে ম্যাথামেটিক্যাল কোয়েশ্চেন্স দেবে, কিরকম কাইন্ড অফ কোয়েশ্চেন, ডেল্টা জি এর ভ্যালু ক্যালকুলেট করতে দেবে, অর জিজ্ঞেস করবে ইফ দ্যাট রিয়াকশন ইজ ফিজিবল অর নট। তো যার ডেল্টা জি নেগেটিভ তার ফিজিবল হবে। তাহলে এখান থেকে একটা জিনিস দেখ, আমরা কনক্লুশন ড্র করতে পারি, এন মানে তো নাম্বার অফ ইলেকট্রন ট্রান্সফার্ড, তো এন এর ভ্যালু তো অলওয়েজ পজিটিভ হয়, যেটার ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। সিমিলারলি এফ মানে 96500 কুলম, একটা কনস্ট্যান্ট, তো এর ভ্যালু অলওয়েজ পজিটিভ হবে। তো ই নটের ভ্যালুর উপর ডিপেন্ড করে ডেল জি এর ভ্যালু আমি ক্যালকুলেট করছি যখন, তার মানে ই নটের উপর ডেল জি এর ভ্যালু ডিপেন্ডেন্ট। তার মানে ভাব, যদি ই নটের ভ্যালুটা পজিটিভ হয়, ইফ ই নট ইজ পজিটিভ, তাহলে ডেল্টা জি কী হবে, -NF ই নট, কারণ এটা পজিটিভ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, নেগেটিভই থাকছে। বাট ইফ ই নট ইজ নেগেটিভ, দেন কি হয়, ডেল্টা জি ইজ ইকাল টু কিন্তু পজিটিভ হয়ে যায়, তাহলে তখন কিন্তু রিয়াকশন ইজ নট ফিজিবল। এখানে কি হচ্ছে, রিয়াকশন ফিজিবল। এখান থেকে কোয়েশ্চেন দেবে, এটা হচ্ছে কন্ডিশন নাম্বার 1, দিস ইজ কন্ডিশন নাম্বার 1, দিস ইজ কন্ডিশন নাম্বার 2। থার্ড আরেকটা কন্ডিশন আসে, দ্যাট কন্ডিশন বলে যে ইফ ই নট ইকুয়ালস টু 0 দেন ডেল্টা জি বিকাম 0। যখন ডেল্টা জি 0 হয়ে যায়, দ্যাট মিনস ইট ইজ এন ইকুইলিব্রিয়াম। বিকজ ডেল্টা জি যদি 0 হয়ে যায় তাহলে সেটা ইকুইলিব্রিয়ামে চলে যায়। এখান থেকে এই পার্টটা আমরা জাজ করতে পারি। তো এই তিনটে থেকেও কিন্তু এমসিকিউ আসার চান্সেস রয়েছে, যে ই নট সেলের উপর কীভাবে ডিপেন্ডেন্ট, সেখান থেকে আমি ডেল্টা জি এর ভ্যালু কী করে ক্যালকুলেট করতে পারি, আর ডেল্টা জি এর ভ্যালু যদি ক্যালকুলেট করি তাহলে স্পন্টেনিয়াস হবে কি না, আর যদি ই নটের ভ্যালুটা 0 হয় তাহলে কন্ডিশনটা কী হবে। ই নটের ভ্যালু 0 হলে তখন অলওয়েজ ওটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন শো করবে। ডান, এগুলো আমরা শিখে আসলাম। আফটার দিস আমাদের দুটো জিনিস জানতে হবে। আমাদের যেমন রিঅ্যাক্টিভিটি সিরিজের মধ্যে আমরা এক্ষুনি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ পড়লাম, তার মধ্যে মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ পড়লাম,
তারপরে আমাদের জানতে হয় না নন মেটাল যেমন, তাহলে দেখ মেটালদের রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে আমাদের একটা জিনিস জানতে পারলাম যে ক্যাটায়ন যদি থাকে তো ক্যাটায়নগুলোর মধ্যে কে আগে ক্যাথোডে মুভ করবে, কে আগে অ্যানোডে মুভ করবে। ক্যাটায়নগুলো অলওয়েজ ক্যাথোডে মুভ করে। তোর এখানে একটা কেমিক্যাল রিয়াকশন চলছে, একটা ভোল্টামিটার আমি নিয়েছি, সেই ভোল্টামিটারের মধ্যে দুটো মেটাল রড ডিপ করা রয়েছে একটা ইলেকট্রোলাইটিক সলিউশনের মধ্যে, যে এটাকে ডিপ করা রয়েছে। এবার এর মধ্যে যখন আমি ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করে দিচ্ছি তখন আলটিমেটলি কী দাঁড়াচ্ছে, যারা যারা ক্যাটায়ন ফর্ম করছে ক্যাটায়নগুলো কোথায় মুভ করে, ক্যাথোডে, আর অ্যানায়নগুলো মুভ করে কোথায়, অ্যানোডে। নাও দ্য কোয়েশ্চেন ইজ এই যে ক্যাটায়নগুলো ক্যাথোডে মুভ করবে, এবার এখানে যদি মোর দ্যান ওয়ান ক্যাটায়ন প্রডিউসড হয় তাহলে কে আগে ক্যাথোডে মুভ করবে। তো এগুলো পরপর যে সিকোয়েন্সে বলবো সেগুলো একটু শিখতে হবে, সেখান থেকে কোয়েশ্চেন আসবে, এটা আগেও আমাদের ছিল। ফার্স্ট হচ্ছে গিয়ে ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন NaCl। মোল্টেন কথাটার মানে কি, মোল্টেন মানে ওটা কোনো সলিউশনে নেই, যেটা সোডিয়াম ক্লোরাইড যেটা কিনা সলিড ফর্মে ছিল, জাস্ট ওটাই লিকুইফাই হয়েছে। লিকুইফাই কখন হয়, যদি প্রপার হিটিং করি, যেই ওটা ওর মেল্টিং পয়েন্টটাকে ক্রস করে যাবে তাহলে ওটা লিকুইড হয়ে যাবে। সলিড থেকে লিকুইড হওয়ার জন্য মেল্টিং পয়েন্ট ক্রস করতে হয়, তো তখন ওটা লিকুইড হয়ে যাবে। তো মোল্টেন ফর্মে যখন থাকে তার মানে ওর মধ্যে শুধু NaCl রয়েছে, তাহলে ওটা ডিসোসিয়েট করে কি প্রডিউস করবে, Na+ অ্যান্ড Cl-। ডান। সো এখান থেকে আমাদের দেখাতে হবে ক্যাথোড রিয়াকশন কী হয় অ্যান্ড অ্যানোড রিয়াকশন কী হয়। সো ক্যাথোড রিয়াকশনে ক্যাটায়ন মুভ করে, একটাই ক্যাটায়ন আছে, ক্যাটায়ন গিয়ে একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে প্রডিউস করে সোডিয়াম। অ্যানোড রিয়াকশনে কী হয়, Cl- ছিল, একটা ইলেকট্রন রিলিজ করলো, অ্যানোডে অক্সিডেশন হচ্ছে, রিলিজ করে Cl প্রডিউস করলো, তাহলে এই দুটো Cl মিলে Cl2 প্রডিউস করে দেবে। তো সিম্পল ওয়ার্ডে এখানে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে সোডিয়াম মেটাল পাচ্ছি, আর এখানে আমি কি পাচ্ছি, ক্লোরিন গ্যাস পাচ্ছি। তো এখান থেকে কোয়েশ্চেন করে যে ইলেকট্রোলাইসিস অফ মোল্টেন সোডিয়াম ক্লোরাইড যদি করি তাহলে ক্যাথোডে কী পাবো, অ্যানোডে কী পাবো। সো ক্যাথোডে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে সোডিয়াম, অ্যানোডে পাচ্ছি আমি ক্লোরিন গ্যাস। নেক্সট এটার একটু অ্যাডভান্সড ফর্মে যাব। নেক্সট আমরা করব ইলেকট্রোলাইসিস অফ aqueous solution of NaCl। একটা জিনিস এখানে খুব ভালো করে বুঝতে হবে, যখনই আমি aqueous সলিউশন দেব তার মানে আমি জলের মধ্যে যখন NaClটা দিচ্ছি জলটা খুব বেশি থাকতে পারে, তার মধ্যে NaCl খুব লেস থাকতে পারে, তাহলে সেটা কি হয়ে যাবে, ডাইলিউট সলিউশন। আবার যদি NaCl এর অ্যামাউন্টটা খুব গ্রেটার থাকে তাহলে সেটা হয়ে যাবে কনসেন্ট্রেটেড সলিউশন। তাহলে এখানে কিন্তু আমাদের দুটো ক্রাইটেরিয়া দেখতে হবে, কনসেন্ট্রেটেড দেখতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ওখান থেকে আমাদের দেখতে হবে যে ডাইলিউট কিনা। যদি কনসেন্ট্রেটেড হয় বা ডাইলিউট হয় তাহলে এটা কীভাবে হবে কি সেটা এক এক করে আমরা জাজ করব। ফার্স্টে দেখব ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সলিউশন অফ NaCl। অ্যাকুয়াস সলিউশন কথাটা ওর মধ্যেই বোঝাচ্ছে হচ্ছে গিয়ে ডাইলিউট সলিউশন, মানে অ্যাকুয়াস মানে ওখানে ওয়াটারের অ্যামাউন্টটা গ্রেটার। সো ইলেকট্রোলাইসিস অফ অ্যাকুয়াস সলিউশন অফ NaCl এটা ডিরেক্টলি মিন করে হচ্ছে ডাইলিউট সলিউশন। তাহলে আলটিমেটলি এখানে কী হবে, NaCl তো আছেই, ওটা ডিসোসিয়েট করে Na+ অ্যান্ড Cl- প্রডিউস করছে। ডান। অ্যাজ ওয়েল অ্যাজ ওখানে ওয়াটারটাও রয়েছে, ওটা প্রডিউস করে H+ অ্যান্ড OH-। এবার তোর কনফ্লিক্ট ক্রিয়েট হবে তোর মধ্যে। কীরকম কনফ্লিক্ট, এবার ক্যাটায়ন দুটো রয়েছে, অ্যানায়নও দুটো রয়েছে, তাহলে ক্যাথোডে কে আগে মুভ করবে, অ্যানোডে কে আগে মুভ করবে, এই দুজনের মধ্যে বুঝবো কী করে। তো ক্যাথোড রিয়াকশন কী হবে অ্যান্ড অ্যানোড রিয়াকশন কী হবে, এটা একটা কনফ্লিক্ট ক্রিয়েট হবে, বিকজ দুটো ক্যাটায়ন রয়েছে, দুটো অ্যানায়ন রয়েছে। ক্যাটায়ন আর অ্যানায়নের মধ্যে ক্যাথোড রিয়াকশন কী হবে, অ্যানোড রিয়াকশন কী হবে, সেটা তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। কী কী তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে, ফার্স্ট অফ অল এর ডিপেন্ডেন্সগুলো হচ্ছে, ফার্স্ট ডিপেন্ড করে হচ্ছে কি ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, নেক্সট কার উপর ডিপেন্ড করে
concentration of the electrolyte, থার্ড কার উপর ডিপেন্ড করে, নেচার অফ ইলেকট্রোড। এই তিনটে জিনিসের উপর এটা ডিপেন্ড করে। ইলেকট্রোকেমিক্যাল সিরিজটার উপর জেনারেলি ডিপেন্ড করে হচ্ছে মেটালটা, মানে ক্যাটায়নটা। ক্যাটায়নটা কে মুভ করবে সেটা অনলি ডিপেন্ডস আপন দ্য ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অ্যান্ড দ্য নেচার অফ ইলেকট্রোড। নেচার অফ ইলেকট্রোডটা একদমই আলাদা, আমরা এক এক করে জিনিসটাকে ডিফিকাল্ট করব। ফার্স্টে মোল্টেন নিয়েছিলাম, এবার যে অ্যাকোয়াস নিলাম তখন কনফ্লিক্ট ক্রিয়েট করলে যে দুটো ক্যাটায়নের মধ্যে কে মুভ করবে। ক্যাটায়নটা জেনারেলি ডিপেন্ড করছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। ক্যাটায়নের উপর কিন্তু কনসেন্ট্রেশনের কোনো এফেক্ট থাকে না। আই রিপিট, ক্যাটায়নের উপর কনসেন্ট্রেশনের কোনো এফেক্ট থাকে না। ডাইলিউট হোক বা কনসেন্ট্রেটেড হোক, সেটার উপর ক্যাটায়নের এফেক্ট নেই। তো এই দুজনের মধ্যে কে আগে মুভ করবে সেটা কী দিয়ে বুঝবো? ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত লোয়ার পজিশনে থাকে, যে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত লোয়ার পজিশনে থাকে, দ্যাট মিনস যার স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়ালটা যত পজিটিভ হবে। স্ট্যান্ডার্ড ইলেকট্রোড পোটেনশিয়াল পজিটিভ মানে ও ইলেকট্রন অ্যাকসেপ্ট করার টেন্ডেন্সি গ্রেটার। তার মানে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে যত নিচে থাকবে ওর E0 ভ্যালুটা যত পজিটিভ হবে, ওর E0 ভ্যালু যত গ্রেটার হবে, সে আগে মুভ করবে। সোডিয়ামের E0 ভ্যালু হচ্ছে কি তোর নেগেটিভ, আর হাইড্রোজেনের 0। হাইড্রোজেন মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ ওর ইলেকট্রোকেমিক্যাল সিরিজে ও নিচে রয়েছে সোডিয়ামের, তো হাইড্রোজেন আগে মুভ করবে ক্যাথোডে। তার জন্য এখানে ক্যাথোড রিয়াকশন কিন্তু হয়ে যাবে H প্লাস ইলেকট্রন হাইড্রোজেন, এটা ফর্ম করছে। অ্যানোড রিয়াকশন এবারে আসে। ক্যাটায়নের যেমন মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজ হয় বা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ হয়, অ্যানোডেরও একটা কিন্তু রিঅ্যাক্টিভিটি সিরিজ হয় অ্যানায়নের, দ্যাট ইজ কল্ড অ্যানায়ন রিঅ্যাক্টিভিটি সিরিজ। এই অ্যানায়ন রিঅ্যাক্টিভিটি সিরিজ থেকে আমরা জাজ করতে পারি যে কোন অ্যানায়নটা আগে মুভ করবে এদের মধ্যে। অ্যানায়ন রিঅ্যাক্টিভিটি সিরিজে মাথায় রাখবি OH এর মুভমেন্ট সবচেয়ে হাইয়েস্ট হয়, মানে OH এর মুভ করার টেন্ডেন্সি সবচেয়ে হাইয়েস্ট হয় রাদার দ্যান ক্লোরিন। তো যদি OHটা সবার আগে মুভ করে, তাহলে আলটিমেটলি এখান থেকে আমি দেখতে পাবো OH যদি সবচেয়ে আগে মুভ করে, তাহলে ক্লোরিনের আগে OH যাবে। কিন্তু এখানে আবার একটা ফ্যাক্টর কাজ করবে। কি ফ্যাক্টর? ক্লোরিন আর OH এর মধ্যে যেতে পারে OH আগে, বিকজ রিঅ্যাক্টিভিটি সিরিজের দিক থেকে দেখছি যে OH মাচ মোর রিঅ্যাক্টিভ, তার জন্য OH আগে যাচ্ছে। বাট এবার এখানে কনসেন্ট্রেশনের ফ্যাক্টরটাও তো কাজ করছে না, অ্যানায়নের জন্য কনসেন্ট্রেশন ফ্যাক্টরটাও কাজ করবে। তো কনসেন্ট্রেশন কার হাইয়েস্ট? এখানে কনসেন্ট্রেশন OH এরই হাইয়েস্ট, কারণ অ্যাকোয়াস সলিউশন মানে ডাইলিউট, তার মানে OH-ই যাবে। তাহলে OH যদি মুভ করে, তাহলে একটা ইলেকট্রন লেস করে OH ফর্ম করলো, চারটে OH একসাথে কম্বাইন হয়, কি প্রডিউস করে? 2H2O + O2। চারটে OH একসাথে কম্বাইন করে প্রডিউস করে 2H2O + O2। তার মানে আলটিমেটলি এখান থেকে তুই পাচ্ছিস অক্সিজেন, পাচ্ছিস অ্যানোডে, আর ক্যাথোডে পাচ্ছিস তুই হাইড্রোজেন। তো এইভাবে এখান থেকে আমরা জাজ করতে পারবো যে ক্যাথোড অ্যান্ড অ্যানোডে কে মুভ করতে পারে। ক্যাথোডে কে যাবে, অ্যানোডে কে যাবে, তার মানে ক্যাথোডে কি প্রোডাক্ট ফর্ম হচ্ছে আর অ্যানোডে কি প্রোডাক্ট ফর্ম হচ্ছে, এখান থেকে আমরা ইজিলি জাজ করতে পারবো। ডান। ওকে, তো এখান থেকে ইলেকট্রোড পোটেনশিয়ালও সেটা আমাদের জাজ করে দিচ্ছে। এবার আরেকটু টাফ করলে, আরেকটু যদি টাফ করি, এবার দেখ অ্যাকোয়াস সলিউশন অফ NaCl ছিল তো ডাইলিউট। এবার যদি আমি বলি ইলেকট্রোলাইসিস অফ কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস সলিউশন অফ NaCl, তাহলে কি হবে? NaCl নিজে ডিসোসিয়েট করে প্রডিউস করবে Na+ অ্যান্ড Cl-, ওদিক থেকে H2O নিজে ডিসোসিয়েট করবে প্রডিউস করবে H+ অ্যান্ড OH-। তাহলে এবার এই দুজনের মধ্যে কে আগে মুভ করবে? ক্যাথোড রিয়াকশন সেম ছিল, হাইড্রোজেন আগে মুভ করে, বিকজ মেটাল রিঅ্যাক্টিভিটি সিরিজে ও সোডিয়ামের থেকে নিচে আছে। অ্যানোড রিয়াকশন এবার কি হবে? অ্যানায়নের রিঅ্যাক্টিভিটি সিরিজে OH- থাকে হচ্ছে গিয়ে
OH মাইনাসের টেন্ডেন্সি টু মুভ টুয়ার্ডস অ্যানোড গ্রেটার দ্যান ক্লোরাইড থাকে। বাট দ্য ফ্যাক্টর ইজ দ্যাট এখানে দেখ যখনই এটা কনসেন্ট্রেটেড সলিউশন হচ্ছে তার মানে কিন্তু এখন অ্যানায়নের কার কনসেন্ট্রেশন গ্রেটার, NaCl বেশি বেশি রয়েছে না, তার মানে Cl মাইনাসের কনসেন্ট্রেশন গ্রেটার। তাহলে এখন কিন্তু কনসেন্ট্রেশনের বেসিসে কিন্তু Cl মাইনাসটা আগে মুভ করবে, তাহলে তুই এখানে Cl2 পেয়ে যাবি। তাহলে যখনই কনসেন্ট্রেটেড সলিউশন নিয়ে কাজ করবি তখন তুই ওখানে পেয়ে যাবি Cl2, এদিকে পেয়ে যাবি হাইড্রোজেন। যখনই তুই ডাইলিউট সলিউশন নিয়ে কাজ করবি তখন কিন্তু হাইড্রোজেন আর অক্সিজেন পাবি। ক্লিয়ার হলো এটা?